জীবনের আসল শক্তি আসে পরিবারের স্নেহ ও ভালোবাসা থেকে। এই ভালোবাসা মানুষকে নিরাপত্তা দেয়, সাহস দেয়, আর জীবনের প্রতিটি মুহূর্তে এক অদৃশ্য আশ্রয় হয়ে থাকে। কিন্তু দুঃখজনকভাবে সব পরিবারই এই সত্যকে বিশ্বাস করে না। অনেকেই মনে করে অর্থই জীবনের মূল চালিকা শক্তি, যেন টাকা ছাড়া সবকিছু অর্থহীন। অথচ অর্থ কেবল বাহ্যিক প্রয়োজন মেটায়, কিন্তু হৃদয়ের শূন্যতা পূরণ করতে পারে না। নিজের প্রকৃত সম্পদ হলো সেই পরিবার যারা নিঃস্বার্থভাবে পাশে থাকে, যাদের স্নেহে মানুষ বড় হয়, ভরসা পায়, আর জীবনের ঝড়েও দাঁড়িয়ে থাকতে শেখে। অর্থ ক্ষণস্থায়ী, কিন্তু ভালোবাসা চিরস্থায়ী। কথাগুলো শেষ করে একটা দীর্ঘশ্বাস ছাড়ে নীল। সময়টা তখন রাত 1টা। নীল দাঁড়িয়ে আছে চৌধুরী ভিলার একমাত্র মেয়ে আদিবার রুমের বেলকানিতে। আদিবা হচ্ছে নীলের স্ত্রী। এখন আপনাদের মাথায় কিছুই ঢুকছে না, গল্পের সাথেই থাকুন, তাহলে সবটা বুঝতে পারবেন। নীল বেলকানি থেকে রুমে এসে আদিবার দিকে তাকায়। ঘুমন্ত মুখটার উপর চাঁদের আলো পড়ায় মুখটা যেন আরও বেশি মায়াবী লাগছে। নীল কিছুক্ষণ দাঁড়িয়ে এই মায়াবী চেহারার দিকে তাকিয়ে থাকে। এই মায়াবী চেহারার আড়ালে একটা ভালো মন রয়েছে। এখন শুধু অপেক্ষা, কবে সেই ভালো মনটা বেরিয়ে আসবে। 1 মাস হয়ে গেল বিয়ের, এখনো তাকে আমার সাথে একটু হেসে কথা বলতে দেখিনি। নীল তখন আর কোনো কথা না বলে নিচে শুয়ে পড়ে। কিছুক্ষণের মধ্যে ঘুমিয়ে পড়ে। রাতের চাঁদ অস্ত গিয়ে সকালের সূর্য উদয় হয়। চৌধুরী ভিলার জানলা দিয়ে সূর্যের আলো প্রবেশ করে। আদিবার ঘুম ভাঙে। আদিবা দেখতে পায় নীল এখনও ঘুমাচ্ছে। এটা দেখে আদিবা রেগে যায়। আদিবা তার বিছানা থেকে নেমে নীলের পায়ের কাছে গিয়ে জোরে একটা ধাক্কা দেয়। আকস্মিক ধাক্কায় নীল ধরফর করে জেগে ওঠে। চোখে মুখে একরাশ বিস্ময়ে নিয়ে সে আদিবার দিকে তাকায়। এখনো ঘুমাসনি কেন? এটা কি তোর বাপের বাড়ি পেয়েছিস? মনে রাখিস, তুই এ বাড়িতে দয়া আর করুণার পাত্র হয়ে আছিস। সকাল সকাল তোর এই মুখটা দেখলে আমার পুরো দিনটাই মাটি হয়ে যায়। ক্ষমা করো আদিবা, রাতটা একটু বেশি জেগেছিলাম তো, তাই ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে। আমি এখনই ফ্রেশ হয়ে আসছি। রাত জেগে কি এমন রাজকার্য করেছিলি? নিশ্চয়ই কোনো চুরির ধান্দা করেছিলি। তোদের মতো নিজ বংশীদের তো আর কোনো কাজ নেই। শুধুমাত্র দাদা ভাইয়ের কারণে তোর সাথে এখনো সংসার করছি। না হলে তোর মতো একটা চরিত্রহীন ছেলেকে আমি বাড়ির চাকর হিসেবে রাখতাম না। নীল আর কোনো কথা বাড়ালো না। কি সে জানে এই মুহূর্তে প্রতিবাদ করা মানে আদিবার রাগ আরও বাড়িয়ে দেওয়া। সে মুখ নিচু করে বাথরুমের দিকে চলে যায়। নীলের মনের ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে। সে ভাবছে আসল সত্যটা কি কোনোদিন কেউ জানবে না। নীল নিচে নেমে দেখলো ডাইনিং টেবিলে আদিবার বাবা হাবিব চৌধুরী এবং রেহানা বেগম নাস্তা করছেন। আদিবাও সেখানে বসে আছে। নীলকে আসতে দেখে তারা সবাই বিরক্ত হয়। ওই যে নবাবজাদা এসেছেন, আমাদের বাড়িতে এসে তো সুখের পায়রা হয়ে গেছেন। লজ্জা করে না অন্যের দয়ায় 2 বেলায় অন্ন ধ্বংস করতে? হ্যাঁ রেহানা, তুমি একদম ঠিক বলেছ। শুধুমাত্র বাবার জন্য, না হলে এসব ছোট লোককে তো আমি আমার বাড়িতে কাজের লোক হিসেবেও রাখি না। বাবা যে কি ভেবে এই ছোট লোককে আমার রাজকন্যার সাথে বিয়ে দিয়েছে। নীল তখন আর সেখানে দাঁড়ায় না। নীল একটা দীর্ঘশ্বাস ফেলে এবং তার চোখ থেকে এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে, যা সে দ্রুত মুছে ফেলে। সে জানে যে এখানে তার জন্য কোনো সহানুভূতি নেই। আপনারা যা খুশি বলতে পারেন, আমার প্রতিবাদ করার কিছু নেই। নীল ডাইনিং টেবিল থেকে একটু দূরে রাখা একটা চেয়ারে গিয়ে বসে। সে জানে এই মুহূর্তে কিছু বলতে গেলে পরিস্থিতি আরও খারাপ হবে। সে নীরব দর্শকের মতো তাদের কথা শুনছে, যেন তার কোনো অনুভূতি নেই। তার মনে হচ্ছে এই বাড়ির প্রতিটি সদস্যের ঘৃণার বিষাক্ত তীর তাকে বিদ্ধ করছে। ও নবাবজাদা, এখন রাগ দেখাচ্ছেন? মনে হচ্ছে গায়ে লাগছে কথাগুলো। আরও লাগবে যখন দেখবি আমি তোর মতো একটা ফকিরের সাথে সংসার করব না। আদিবা ঠিকই বলছে, ওর মতো একটা অকর্ম ছেলেকে বিয়ে করার অর্থই হয় না। বাবার জন্যই তো ওকে সহ্য করতে হচ্ছে। জানি না বাবা কি দেখে ওর ওপর এত ভরসা করে। 1 মাস হয়ে গেল বিয়ের, এখনো কোনো উন্নতি দেখছি না। নীল তখন কোনো জবাব দেয় না। সে শুধু তার প্লেটে রাখা খাবারটার দিকে তাকিয়ে থাকে। তার মুখ দেখে মনে হচ্ছে সে যেন কিছুই শুনছে না।
কিন্তু তার ভেতরের ঝড়টা কেউ দেখতে পাচ্ছে না। খাবার শেষ করে নীল দ্রুত সেখান থেকে উঠে দাঁড়ায়। তখনই আদিবার বাবা বলে, এই যে যাও, গিয়ে আমার গাড়িটা পরিষ্কার করো, ভালো করে পরিষ্কার করবে। যদি একটাও দাগ দেখি তাহলে। হাবিব চৌধুরীর কথা শেষ হওয়ার আগেই ডাইনিং রুমে আগমন ঘটে আবির চৌধুরী অর্থাৎ আদিবার দাদার। কি ব্যাপার হাবিব, তুই নীলকে কি করতে বলছিলি? বাড়িতে কি কাজের লোকের অভাব পড়েছে যে তুই ওকে গাড়ি পরিষ্কার করতে বলছিস? আসলে বাবা, মানে কিসের মানে? তোদের সমস্যাটা কোথায় আমি বুঝি না। নীলকে মেনে নিলে তোদের কি এমন হয়ে যাবে? কিভাবে মেনে নেব বাবা? এসব খ্যাত ছোট লোক কি আমাদের সাথে মানায়? খবরদার রেহানা, আর একটা শব্দ নীলের ব্যাপারে ওসব ছোট লোকই কথা বলবে না। ওই বাড়ির জামাই, এই সত্যটা যত দ্রুত হজম করতে পারবে তোমাদের জন্যই মঙ্গল। আবির চৌধুরীর রাগে কণ্ঠস্বর শুনে ডাইনিং টেবিলে পিন পতন নীরবতা নেমে আসে। হাবিব চৌধুরী আর রেহানা বেগম মাথা নিচু করে থাকেন, কিন্তু তাদের চোখের কোণে ফুটে ওঠে চরম আক্রোশ। নীল অপলক দৃষ্টিতে তার দাদা ভাইয়ের দিকে তাকিয়ে থাকে। এ বাড়িতে একমাত্র এই মানুষটাই তাকে মানুষের মর্যাদা দেন। থাক দাদাভাই, আপনি রাগ করবেন না, আমি গাড়িটা পরিষ্কার করে দিচ্ছি, সমস্যা নেই। কাজ করলে তো কেউ ছোটো হয় না। আবির চৌধুরী নীলের কাঁধে হাত রেখে, না নীল, তোমাকে কোনো কাজ করতে হবে না। তুমি এই বাড়ির জামাই, তাই জামাইয়ের মতোই থাকো। তোমাকে কেউ কিছু বললে আমাকে বলবে। নীল তখন আর কিছু বলে না। আবির চৌধুরী নীলের হাত ধরে নীলকে তার সাথে নিয়েছে, তারপর তার রুমে গিয়ে দরজা লক করে দেয়। নীল, তোমাকে যে আমি কি বলবো তা নিজেও ঠিক বুঝতে পারছি না। আসলে আমি আমার ছেলেকে বইয়ের শিক্ষায় শিক্ষিত করতে পেরেছি, সামাজিক শিক্ষা আর পারিবারিক শিক্ষা দিতে পারিনি। ছেলের বউটাও ঠিক একই রকম। বাবা মায়ের দেখা দেখি আমার নাতনিটাও এইরকম হয়েছে। সমস্যা নেই দাদাভাই, এখন আমি আছি, তাই এটা নিয়ে আপনার টেনশনের প্রয়োজন নেই। কিন্তু আমি ভাবছি দাদিমাকে নিয়ে। তিনি তো এখন বিদেশে আছেন, তবে যদি সব কিছু সামনে আসার আগে উনি দেশে চলে আসেন তাহলে তো আমরা ধরা খেয়ে যাব, কারণ উনি তো আমাদের এই প্ল্যানের কিছুই জানে না। আরে এটা নিয়ে তোমার টেনশনের প্রয়োজন নেই। তোমার দাদিমা এত তাড়াতাড়ি আসবে না। তুমি এখন তোমার মিশনে ফোকাস করো। হ্যাঁ দাদাভাই, আমি আমার সবটা দিয়ে করছি, কারণ এমনিতেও আমার হাতে বেশি সময় নেই, আর মাত্র 2 মাস আছে আমার হাতে। এর মধ্যে যা হওয়ার হয়ে যাবে। ঠিক আছে নীল, তাহলে এখন যাও। এতক্ষণ ধরে রুমে থাকলে ওরা আবার কি না কি ভাবে। নীল তখন আর কোনো কিছু না বলে রুম থেকে বেরিয়ে যায়। তারপর আদিবার রুমে এসে দেখে আদিবা জানলার পাশে একটা চেয়ারে বসে বই পড়ছে। নীল নিঃশব্দে রুমে প্রবেশ করে, নিজের ব্যাগটা গুছিয়ে নিতে থাকে। আদিবা বই থেকে একবার চোখ তুলে নীলের দিকে তাকায়। তার চোখে মুখে এখনও সে আগের ঘৃণা স্পষ্ট। দাদা ভাইয়ের রুমে এতক্ষণ কি করছিলি? নিশ্চয়ই নিজের কান্নাকাটি শুনিয়ে আরও কিছু সুবিধা নেওয়ার তাল করছিলি। দাদাভাইয়ের সাথে সাধারণ কিছু কথা হচ্ছিল, আর আমি ওনার কাছে কোনো বাড়তি সুবিধা চাইনি আদিবা। দয়া করিস না নীল, তোকে তো আমি চিনি। তুই যে এ বাড়ির সম্পত্তি আর আমার দাদা ভাইয়ের সরলতার সুযোগ নিতে এসেছিস সেটা আমি খুব ভালো করেই বুঝেছি। কিন্তু মনে রাখিস, তোর মতো একটা নিচু বংশীয় চোরের সাথে আমি সারা জীবন কাটাবো না। আর মাত্র কয়েকটা দিন, তারপর দেখবি তোকে আমি কিভাবে বাড়ি থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেই। আদিবার প্রতিটি কথা তীরের মতো নীলের বুকে বিদ্ধ হচ্ছিল। নীল মনে মনে ভাবল, চোর অপরাধ না করেও চুরির অপবাদ দিয়ে আমার নিজের পরিবার ভারী ছাড়া করেছিল। আজ তোমরা একই কথা বলছো, অথচ তোমরা জানোই না যে সম্পত্তি তোমরা আগলে আছো তার চেয়ে 1000 গুণ বেশি দেওয়ার ক্ষমতা আমি রাখি। নীল কোনো উত্তর না দিয়ে রুম থেকে বেরিয়ে যাওয়ার জন্য পা বাড়ায়। কোথায় যাচ্ছিস? কথা শেষ না হতেই চলে যাচ্ছিস যে? নিজের কাছে যাচ্ছি আদিবা, সময় খুব দ্রুত চলে যায়, আর 2 মাস পর হয়তো তোমায় আর আমার চেহারা দেখতে হবে না। ততক্ষণে একটু ধৈর্য ধরো। নীল বেরিয়ে যেতে আদিবা কিছুটা থতমত খেয়েছে। নীলের শেষের কথাটার মানে সে ঠিক বুঝতে পারে না, কিন্তু পরক্ষণেই সে তা উড়িয়ে দিয়ে নিজের আভিজাত্যের অহংকারে ডুবে যায়। নীল সোজা চলে আসে FN গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের হেড অফিসে। নীলকে অফিসে প্রবেশ করতে দেখে সবাই অবাক হয়েছে, কিন্তু সঙ্গে সঙ্গে সবাই দাঁড়িয়ে পড়ে। সবাই নীলের হাঁটার জায়গা খালি করে দিচ্ছিল। নীল লিফটে উঠে 5 তলায় গিয়ে সোজা এমডির রুমে ঢুকে যায়। পেছন দিয়ে এমডির পিএ নীলকে দেখে পিছু পিছু আসে, তারপর কেবিনে প্রবেশ করে।
আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। কি খবর সবার? কোম্পানির অবস্থা তো ভালো দেখছি না। কি বলছেন স্যার? আমি তো এখানে অবাক হওয়ার কিছু বলিনি। আপু 1 মাসের জন্য দেশের বাইরে আছে, আর তোমরা সবাই মিলে এই সময়টা কোম্পানির র্যাঙ্কিং টিকিয়ে রাখতে পারবে বলে মনে হচ্ছে না। আজ দীর্ঘ 3 বছর যাবৎ এই কোম্পানি দেশের শীর্ষস্থান ধরে রেখেছে। কথাটা মনে আছে? জি স্যার, সেটা তো অবশ্যই মনে আছে। তাহলে তোমাদের কাজের এই অবস্থা কেন? নীলকে রেগে যেতে দেখে রিয়া ভয় পেয়েছে। দুঃখিত স্যার, আসলে ম্যাম আর স্যার দুজনেরই অনুপস্থিতিতে তাদের কোনো নির্দেশনা না থাকার কারণে আমরা আমাদের কাজের গতি কিছুটা কমিয়ে ফেলেছি। কিন্তু আমি আজকে একটা মিটিং আয়োজন করব এবং সবাইকে ওয়ার্নিং দিয়ে দিব। আপনার চিন্তার কোনো কারণ নেই। এ মাসের সকল ডিল পেপারগুলো নিয়ে আসো। রিয়া তখন ম্যানেজারকে ডেকে সবগুলো ডিলের ফাইল নিয়ে আসে। নীল ফাইলগুলো চেক করছিল, রিয়া এখনও চুপচাপ সেখানেই দাঁড়িয়ে আছে। রিয়া তখন ধীরে ধীরে নীলকে বলে, স্যার, আপনি যদি কিছু মনে না করেন তাহলে কি একটা কথা বলতে পারি? কি কথা? মানে স্যার, আপনি হঠাৎ করে দেশে কিভাবে? আপনার আমেরিকা থেকে দেশে আসার কোনো খবরই তো আমরা পেলাম না। কেন, আমি এসে কি তোমাদের আরামের ঘুমে বাধা দিলাম? আরে না না স্যার, মানে অন্যবার আসার আগে তো আমরা ইনফর্ম হয়ে যাই, তবে এবার কিছুই জানতে পারলাম না। তাছাড়া আপনি একা এসেছেন, আপনার সাথে কোনো বডিগার্ডও ছিল না আজ। নীলা ম্যামও আমাদের কিছুই জানায়নি। তোমাকে এত কিছু নিয়ে রিসার্চ করতে হবে না, নিজের কাজে মনোযোগ দাও। নীল তখন 1 ঘন্টা যাবৎ সকল ফাইল চেক করে, তারপর চেয়ার থেকে উঠে দাঁড়ায়। তারপর রিয়াকে ডাক দেয়। জি স্যার, বলুন। আমি নেক্সট উইক আবার আসবো। তখন এসে কাজের গতি যদি আমার মন মতো না পাই, তবে তখন কি হবে সেটার কিছু হলেও আন্দাজ করতে পারছো। স্যার, আপনি কোনো চিন্তা করবেন না। আশা করি পরবর্তী সময়ে আপনার কোনো অভিযোগের সুযোগ থাকবে না। নীল তখন আর কোনো কথা না বাড়িয়ে কেবিন থেকে বেরিয়ে যায়। তারপর মাস্ক পরে কোম্পানির এরিয়া ত্যাগ করে। তারপর সোজা চৌধুরী বাড়িতে চলে আসে। নীল এসে দেখে আদিবার বাবাও অফিস থেকে চলে এসেছে। বাড়ির সবাই ড্রয়িং রুমে বসে আছে। আদিবার বাবা তখন আবির চৌধুরীকে বলছিল, এই এফএন গ্রুপ অফ ইন্ডাস্ট্রির টানা 3 বছর ধরে দীর্ঘ শীর্ষস্থান ধরে বসে আছে। কোনো কোম্পানি তাদের সাথে টক্কর দিতে পারছে না, কিন্তু এই 3 বছরের আগে তারা টপ 10-এর ভেতরেও ছিল না। বুঝতে হবে যে এখানে নিশ্চয়ই তাদের কোম্পানিতে কোনো বড়সড় পরিবর্তন এসেছে 3 বছর আগে। হ্যাঁ বাবা, তুমি একদম ঠিক বলেছ। আদিবার বিয়েতে যখন সেই কোম্পানির এমডি মিসেস নীলা এসেছিলেন, তখন আমি ওনাকে কোম্পানির হঠাৎ এতটা উন্নতির কারণ জিজ্ঞেস করেছিলাম। তিনি বলেছিল এই 3 বছরে কোম্পানির মূল দায়িত্বে শুধু তিনি ছিল না, তার ছোট ভাইও ছিল। আমিও তার ছোট ভাইয়ের সম্পর্কে জানতে চাইলে তিনি সরাসরি আমাকে বলে দিয়েছিলেন যে ওর পরিচয় আপাতত হাইট আছে, সময় আসলে বড় একটা ধামাকা দেখতে পাবেন। হাইট আছে মানে? হ্যাঁ দাদু ভাই, মিসেস নীলার ছোট ভাই এখনো পুরো দেশের কাছে হাইড আছে। শুধু এফএন গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের কিছু উচ্চ পদস্থ কর্মকর্তা তার পরিচয় জানে। ইন্টারেস্টিং, কিন্তু এভাবে হাইট থাকার কারণ কি? কেউই এর কারণ জানে না, কিন্তু যতবারই সাংবাদিকরা জিজ্ঞেস করেছে, মিসেস নীলার একই উত্তর, যে সময় আসলে সবাই একসাথেই একটা বড় ধামাকা দেখতে পারবেন। নীল কথাগুলো শুনছিল। তখন নীল মনে মনে একটা হাসি দিয়ে সাইড দিয়ে উপরে উঠেছে। কেউ সেদিকে খেয়াল করে না। নীল সিঁড়ি দিয়ে উপরে উঠে নিচের রুমে চলে যায়। ড্রয়িং রুমে বসা আভিজাত্যের অহংকারে মত্ত মানুষগুলোর প্রতি তার মনে এক করুণা জাগে। সে জানি মানুষগুলো যে ধামাকার কথা বলছে, সে ধামাকার কেন্দ্রবিন্দু খোদ এই অবহেলিত নীলই। রুমে ঢুকে নীল নিজের ল্যাপটপটা খোলে। তার সামনে এখন অনেক বড় লক্ষ্য। নীল ল্যাপটপে কাজ করছে। এমন সময়ই আদিবার রুমে ঢোকে। কি ব্যাপার? খুব তো পড়াশোনা বা কাজের ভান করছিস। সারাটা দিন কোথায় ছিলি? নিশ্চয়ই শহরে কোথাও ভিক্ষা বা ছোটোখাটো চুরি করে বেড়াস। নীল ল্যাপটপ বন্ধ না করে শান্ত গলায়, আমি কোথায় ছিলাম বা কী করি তাতে তোমার কিছু আসে যায় না দিবা, কারণ তুমি তো আমাকে মানুষই মনে করো না। ঠিক তো, তোকে মানুষ মনে করার মতো কোনো গুণ তোর মাঝে নেই। শোন, কাল থেকে আম্মুর কিছু গেস্ট আসবে, তুই যেন ড্রয়িং রুমে ভুলেও না আসিস। তোর মতো ফকিরকে দেখলে আমার বন্ধুদের সামনে মুখ দেখানো যাবে না। চিন্তা করো না, আমি তোমার মান সম্মান নষ্ট করব না। আদিবা ঝাড়ি দিয়ে চলে যায়। নীল হাসে। সে মনে মনে বলে, আদিবা, তুমি যাকে ফকির ভাবছ
তার কোম্পানির একটি ডিলের উপর তোমার পুরো বংশের ব্যবসায়িক ভবিষ্যৎ নির্ভর করছে। আমি ডিলটি বাতিল করব না, বরং এই ডিল দিয়েই তোমাদের এই কঠিন সময় পার হতে সাহায্য করব। পরদিন সকাল চৌধুরী ভিলা। হাবিব চৌধুরী খুব চিন্তিত অবস্থায় পায়চারি করছেন। তার ব্যবসায়িক পার্টনার তাকে জানিয়েছে যে এফএন গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের সাথে তাদের নতুন প্রজেক্টের ডিলটি এখনও ঝুলে আছে। এই ডিল না পেলে হাবিব চৌধুরী বড় ধরনের লোকসানের মুখে পড়বেন। কি যে করে রেহানা, এফএন গ্রুপের পিএ রিয়া ফোন দিয়েছিল, বললো আমাদের প্রপোজাল তাদের নাকি এখনো বিবেচনাধীন। যদি রিজেক্ট হয়ে যায় তবে পথে বসতে হবে। তুমি এক কাজ করো, আজই অফিসে গিয়ে তাদের বড় স্যারের সাথে দেখা করার চেষ্টা করো। শুনেছি তিনি খুব কড়া মানুষ। ঠিক এই সময় নীল রানিয়ে নাস্তার জন্য আসছিল। হাবিব চৌধুরী নীলকে দেখে চিৎকার করে, ওই, তোকে না বলেছি সামনে আসবি না? মেজাজটা এমনিতেই খারাপ। যাই এখান থেকে, গিয়ে বাগান পরিষ্কার কর। হাবিব, ছেলেটার সাথে সবসময় এমন ব্যবহার করছিস কেন? ও কি তোদের কোনো ক্ষতি করেছে? বাবা, আপনি বলছেন না, ব্যবসায় ধস নামার অবস্থা, আর এই অলক্ষণে ছেলেটা সকাল সকাল সামনে এসে দাঁড়িয়েছে। বাবা, আপনার ডিলটা নিয়ে টেনশন করবেন না, হয়তো আজই কোনো ভালো খবর পাবেন। আদিবা হাসতে হাসতে ঘরে ঢোকে। বাহ, নবাবজাদা এখন ভবিষ্যৎবাণী করছেন। আমাদের কোম্পানির ডিল হবে কি না সেটা তুই বুঝিস। যা বাগান পরিষ্কার কর গিয়ে, এটাই তোর যোগ্য কাজ। নীল আর কোনো কথা না বলে সে চুপচাপ বাগান পরিষ্কার করতে চলে যায়। কিন্তু তার হাতে থাকা স্মার্ট ওয়াচে তখন রিয়ার মেসেজ আসে। স্যার, হাবিব চৌধুরীর প্রপোজাল আপনার টেবিলে আছে, ফাইলটা কি রিজেক্ট করব? নীল দ্রুত রিপ্লাই দেয়, না, ডিলটা সাইন করো, তবে কিছু শর্ত জুড়ে দাও যেন কোম্পানি আমাদের নিয়ন্ত্রণে থাকে। আর শোনো, আমার পরিচয় বা উপস্থিতির কথা ওদের একদম জানাবে না। দুপুর 2টো, এফএন গ্রুপ হেড অফিস। নীল মাস্ক আর কালো চশমা পরে অফিসে নিজের কেবিনে বসে কাজ করছে। রিয়ার রুমে হাবিব চৌধুরী বসে আছেন ডিলের ফলের আশায়। রিয়া হাবিব চৌধুরীকে, অভিনন্দন চৌধুরী সাহেব, আমাদের বড় স্যার আপনার ডিলটি অনুমোদন করেছেন। হাবিব চৌধুরী খুশিতে আত্মহারা হয়ে, সত্যি বলছেন মিস রিয়া? আমি কি বড় স্যারের সাথে একবার দেখা করতে পারি? ওনাকে একটা ধন্যবাদ দিতাম। দুঃখিত স্যার, বড় স্যার এখন খুব ব্যস্ত, আর তিনি সাধারণত বাহিরের কারোর সাথে দেখা করেন না। তবে তিনি জানিয়েছেন কাজ ঠিক মতো না হলে ডিলটি যে কোনো সময় বাতিল হতে পারে। আমি কথা দিচ্ছি কোনো ভুল হবে না। অসংখ্য ধন্যবাদ ওনাকে। রাত 9টা, চৌধুরী ভিলা। বাড়িতে ফেরার পর হাবিব চৌধুরী সবাইকে খুশির খবরটি বলেন। পুরো পরিবার আনন্দে মেতে ওঠে। বাবা, তার মানে বড় স্যার আমাদের ডিলটা মেনে নিয়েছে। উফ, আমি জানতাম আমাদের প্রপোজাল তিনি অগ্রাহ্য করতে পারবেন না। এই খুশিতে আজ রাতে আমি বন্ধুদের নিয়ে সেলিব্রেট করব। হ্যাঁ আদিবা, তবে বড় স্যার মানুষটা খুব রহস্যময়। রিয়াকে জিজ্ঞেস করলাম একবার দেখা করা যাবে কি, তিনি সরাসরি না করে দিলেন। বড় মানুষের বড় কারবার। আমাদের কাজ তো হয়ে গেছে, এটাই বড় কথা। ডিলটা হয়ে ভালোই হলো, অন্তত কোম্পানিটা বেঁচে গেল। তুই এত খুশি হচ্ছিস কেন? ডিল হয়েছে আমার বাবার যোগ্যতার। তোর মতো কুফা সামনে ছিল তাও কাজটা হয়েছে, এটাই আশ্চর্যের ব্যাপার। যা খাবারগুলো নিয়ে আয়। নীল তখন আলতো করে হাসে। সে মনে মনে বলে, আদিবা, তোমাদের এই হাসি কতদিন টিকে থাকে সেটাই এখন দেখার বিষয়। খুব শীঘ্রই তোমাদের সামনে এমন সত্য আসবে যা তোমরা কল্পনাও করতে পারবে না। এফএন গ্রুপের সাথে ডিল চূড়ান্ত হওয়ার খুশিতে চৌধুরী ভিলা আজ আলোক সজ্জায় ঝলমল করছে। আদিবা তার বন্ধুদের নিয়ে বাড়িতে এক বিশাল পার্টির আয়োজন করেছে। হাবিব চৌধুরী আর রেহানা বেগমও খুশিতে আত্মহারা হয়ে অতিথিদের আপ্যায়নে ব্যস্ত। তবে এই আনন্দযজ্ঞে নীলের কোনো স্থান নেই। তাকে আদেশ দেওয়া হয়েছে যেন সে কারোর সামনে না আসে এবং কিচেনের পেছনের কাজগুলো সামলায়। থ্যাঙ্কস ফর কামিং গাইস। আজ আমার বাবার কোম্পানির জন্য একটি ঐতিহাসিক দিন। তোমরা সবাই প্রাণ খুলে এনজয় করো। পার্টিতে মিউজিকের শব্দ কান ঝালাপালা করে দিচ্ছে। আদিবা তার আভিজাত্যের জাহির করতে গিয়ে একের পর এক ড্রিঙ্কস করতে থাকে। সে সাধারণত এত বেশি পান করে না, কিন্তু আজ উত্তেজনায় সে নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে। রাত যখন প্রায় 11টা, আদিবা তখন নেশায় পুরোপুরি বুঁদ হয়ে সোফায় হেলান দিয়ে বসে আছে। সোহেল আদিবার কাঁধে হাত দিয়ে একটা টেবিল হাসি দেয়। হি হি হি। কি আদিবা, আজ তো তোমাকে খুব হট লাগছে। ডিল পর খুশিতে আমাকে স্পেশাল কিছু দিচ্ছ না? ছাড়ো তো সোহেল,
বেশি বকবক করো না। সোহেল দেখলো আদিবার জ্ঞান প্রায় নেই বললেই চলে। সে এই সুযোগে আদিবার কোমরে হাত দিয়ে তাকে নিজের দিকে টেনে নেওয়ার চেষ্টা করে। আদিবা অস্বস্তিতে সরিয়ে দেওয়ার চেষ্টা করলেও তার শরীরে সেই শক্তিটুকু নেই। ঠিক সেই মুহূর্তে কিচেন থেকে এক গ্লাস জল নিয়ে নীল ড্রয়িং রুম দিয়ে যাচ্ছিল। দৃশ্যটা দেখে নীলের চোয়াল শক্ত হয়েছে। চলো আদিবা, ভিতরে গিয়ে একটু নিরিবিলি কথা বলি। হাত সরা ওর শরীর থেকে। মিউজিকের শব্দের মধ্যেও নীলের গলার আওয়াজ সোহেল আর আশেপাশে থাকা কয়েকজনের কানে পৌঁছে। সোহেল বিরক্ত হয়ে নীলের দিকে তাকায়। এই যে চোর, তুই আবার কোত্থেকে এলি? এই বাড়ির জামাই হয়েছিস বলে কি নিজেকে মালিক ভাবছিস? যা এখান থেকে, নিজের কাজ কর। আমি দ্বিতীয়বার বলবো না, ওকে ছেড়ে দাও, না হলে তোমার এই হাত আর কোনোদিনও কাজ করবে না। হাবিব চৌধুরী ছুটে এসে, কি হচ্ছে এখানে? নীল, তুই আবার এখানে কেন এসেছিস? তোকে না বলেছি রুমে থাকতে? বাবা দেখুন আপনার মেয়েকে এই লোকটা কীভাবে স্পর্শ করছে। ও নেশায় আছে আর এই লোকটা তার সুযোগ নিচ্ছে। হাবিব চৌধুরী সোহেলের দিকে তাকিয়ে কিছুটা অপ্রস্তুত হয়ে বলে, সোহেল আমার পার্টনারের ছেলে নীল, তুই বেশি বুঝিস না, যা এখান থেকে। নীল কোনো কথা না শুনে সরাসরি এগিয়ে গিয়ে সোহেলের হাত আদিবার উপর থেকে এক ঝটকায় সরিয়ে দেয়। আমি আমার স্ত্রীর অপমান সহ্য করবো না, তা সে আমায় ভালোবাসুক আর নাই বাসুক। নীল এক হাত দিয়ে আদিবাকে আগলে ধরে অন্য হাত দিয়ে সোহেলকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। আদিবা তখন পুরোপুরি অচৈতন্য প্রায়। নীল তাকে পাঁজা কোলা করে কোলে তুলে নেয়। ড্রয়িং রুমের সবাই স্তম্ভিত হয়ে তাকিয়ে থাকে। আদিবার শরীর থেকে অ্যালকোহলের তীব্র গন্ধ আসছে। এই ছোট লোক, নামা ওকে। তোর হিম্মত হয় কি করে আমাদের রাজকন্যাকে ওভাবে ধরা? মা, আপনাদের রাজকন্যা এখন নিজের নাম বলার মতো অবস্থায় নেই। আপনারা যদি চান কাল সকালে মিডিয়াতে আদিবাড়ি অবস্থার ছবি আসুক, তবে চেঁচামেচি করতে পারেন। আমি ওকে রুমে নিয়ে যাচ্ছি। নীলের দৃঢ়তা দেখে হাবিব চৌধুরী আর কিছু বলার সাহস পেলেন না। নীল আদিবাকে নিয়ে তাদের রুমে আসে এবং সাবধানে বিছানায় শুইয়ে দেয়। আদিবার চুলে হাত বুলিয়ে নীল একটা দীর্ঘশ্বাস ছাড়ে। এত অহংকার কিসের আদিবা? এই যে নেশার গড়ে পড়েছিলে, এখন তোমার এই আভিজাত্য কোথায়? নীল যে আদিবাকে কম্বল দিয়ে ঠেকে দিতে যাবে, ঠিক তখনই আদিবার পেট গুলিয়ে ওঠে। সে হঠাৎ উঠে বসেই নীলের শার্টের উপর সবটুকু বমি করে দেয়। নীলের দামি শার্টটা যা সে মাস্কের নিচে পড়েছিল, গায়ের উপর বিশ্রী অবস্থা, গন্ধে রুম ভরেছে। উফ আদিবা, নিজের কি অবস্থা করেছো? নীল বিন্দুমাত্র রাগ না করে তোয়ালি দিয়ে আদিবার মুখ মুছিয়ে দেয়। তারপর আদিবার গায়ের উপরের ভেজা কাপড়গুলো বদলে দেওয়ার জন্য বাড়ির একজন কাজের মহিলাকে ডাকে। নিজে বাথরুমে গিয়ে শার্টটা খুলে ফেলে। আয়নায় নিজের প্রতিচ্ছবি দেখে নীল ম্লান হাসে। সে ভাবছে যে মানুষটাকে সে আজ রক্ষা করলো, কাল সকালে সেই মানুষটাই আবার তাকে অপমান করবে। রোদের আলো আদিবার চোখে পড়তেই তার মাথাটা যন্ত্রণায় ফেটে যাওয়ার উপক্রম হলো। গতরাতের কথা তার ঝাপসা মনে পড়ছে। সে নিজেকে নিজের বিছানায় দেখে অবাক হয়। সে তড়িঘড়ি করে নিচে নামে বাবা মায়ের সাথে কথা বলতে। ড্রয়িং রুমে হাবিব চৌধুরী আর রিহানা বেগম বসেছিলেন। বাবা, কার রাতে কী হয়েছিল? আমি রুমে কিভাবে গেলাম? আর আমার ড্রেস কেন চেঞ্জ করা? ওই ছোট লোক নীল কি আমার সাথে কোনো অভদ্রতা করেছে? আর বলিস না দিবা, কাল রাতে নীল তোকে কোলে করে উপরে নিয়ে গেছে। সবার সামনে কি একটা বিশ্রী অবস্থা। ওই ছোট লোকের হিম্মত দেখেছিস? আমাদের সম্মানের কোনো তোয়াক্কা নেই ওর কাছে। হ্যাঁ আদিবা, তোর বাবা ঠিকই বলেছে। ওই নিজ বংশীয় ছেলেটা নিশ্চয়ই সুযোগ বুঝে তোকে স্পর্শ করার একটা বাহানা খুঁজছিল। কাল রাতে ওর চোখে মুখে যে রাগ দেখেছি, মনে হচ্ছিল ও এই বাড়িরই মালিক। ছি, ওর মতো একটা চোর আর অভদ্র ছেলেকে জামাই হিসাবে পরিচয় দিতেও লজ্জা লাগে। আদিবা বাবা মায়ের কথা শুনে আরও রেগে যায়। তার মনে জেদ চাপে যে সে আজই নীলকে উচিত শিক্ষা দেবে। সে দ্রুত সিঁড়ি দিয়ে উপরে নিজের রুমের দিকে আসতে থাকে। ঠিক তখনই সিঁড়ির গোড়ায় সেই কাজের মহিলার সাথে তার দেখা হয়, যে কাল রাতে নীলের নির্দেশে আদিবাকে সাহায্য করেছিল। ছোট আপা, একটু দাঁড়ান, একটা কথা বলার ছিল। কি বলবি বল? তোদের সাহস তো কম না? এখন কাজের লোকরাও আমার পথ আটকায়। না আপা, ভুল বুঝবেন না। কাল রাতে কিন্তু নীল ভাইজান আপনার কোনো ক্ষতি করেনি, বরং সোহেল সাহেব আপনার সাথে খুব খারাপ ব্যবহার করেছিলেন। নীল ভাইজান নিজের জীবন বাজি রেখে আপনাকে বাঁচিয়েছেন, আর আপনি ওনার সাথে বমি করে দেওয়ার পরেও উনি একটুকু রাগ করেনি।
নিজ হাতে তোয়ালা দিয়ে আপনার মুখ মুছিয়ে দিয়েছেন, তারপর আমাকে ডেকে আপনার কাপড় পাল্টাতে বলেছেন। নীল ভাইজান লোকটা অনেক ভালো আপা। থাম তোর মুখ। তোকে কত টাকা দিয়ে কিনেছে রে নীল? ও একটা চোর। এখন চুরির পাশাপাশি এসব মিথ্যা নাটক শুরু করেছে। তোদের মতো ছোট লোকদের মনও ছোট। নীল যে তোকে দিয়ে এসব বলাচ্ছে সেটা আমি খুব ভালো করেই বুঝি। খবরদার, এরপর যদি নীলের দালালি করতে দেখি তবে বাড়ি থেকে বের করে দেব। কাজের মহিলাটা ভয় পেয়ে মাথা নিচু করে চলে যায়। আদিবা গজগজ করতে করতে রুমে ঢোকে। সে দেখে নীল শান্তভাবে আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াচ্ছে। খুব তো ভালো সাজার নাটক করছিস। কাজের লোকদের টাকা দিয়ে এসব মিথ্যা বলাচ্ছিস কেন? হ্যাঁ, মনে রাখিস নীল, তুই যত নাটকই করিস না কেন, আমার চোখে তুই সব সময় একজন অপরাধী আর ছোট লোকই থাকবি। সত্য কোনোদিন চাপা থাকে না দেবা, আর আমি কাউকে টাকা দিইনি। সময় যখন আসবে তুমি নিজের চোখে সব দেখতে পাবে। তখন আপাতত নিজের শরীরের দিকে খেয়াল রেখো। কাল রাতে অনেক দখল গেছে। আদিবার আগে একটা ফুলদানি মেঝেতে আছাড় মারে। নীল তাতে কোনো প্রতিক্রিয়া দেখায় না, শুধু একটা রহস্যময় হাসি দিয়ে রুম থেকে বেরিয়ে যায়। তার মনে পড়ছে অফিসের সেই বড় ডিলের কথা, যা আজ বিকেলেই চূড়ান্ত হতে যাচ্ছে। দিনগুলি এভাবেই কাটতে থাকে। চৌধুরী ভিলার প্রতিটি দেয়াল যেন এখন নীলের প্রতি হওয়া অপমানের নীরব সাক্ষী। প্রতিদিন সকালে সূর্য উঠে নতুন কোনো গঞ্জনা নিয়ে, আর রাত নামে একরাশ ক্লান্তি আর অবজ্ঞা নিয়ে। নীল যেন ওই বাড়ির এক অদৃশ্য ছায়া, যার অস্তিত্ব কেবল কাজ করার সময় বা কারো মেজাজ খারাপ হলে গালি দেওয়ার সময় অনুভূত হয়। এরপর দৃশ্য পরিবর্তন হয়। সকাল 8:30 ডাইনিং টেবিল। হাবিব চৌধুরী চায়ে চুমুক দিয়ে রাগী স্বরে বলেন, নীল, তোকে কাল বলেছিলাম ড্রাইভওয়ে লাইটগুলো ঠিক করতে, করিসনি কেন? তোকে কি এখানে নবাবজাদা বানিয়ে বসিয়ে রাখার জন্য নিচ্ছি? বাবা, কাল রাতের বৃষ্টির জন্য তারগুলো বেজেছিল, তাই আজ সকালে করার কথা ভেবেছিলাম। আমি এখনই করে দিচ্ছি। দেখ আদিবা, অজুহাতের অভাব নেই। একে দিয়ে আসলে কোনো কাজই হবে না। তোর বাবা কত বড় বিজনেসম্যান, আর তোর কপালে জুটলো এই অলক্ষণের ছেলেটা। ও যখন বাড়ির এদিক ওদিক হাঁটে, আমার মনে হয় বাড়ির বাতাসটা বিষাক্ত হয়ে যায়। আর বলো না আম্মু, আমার তো বন্ধুদের সামনে মুখ দেখাতেই লজ্জা লাগে। সবাই যখন জিজ্ঞাসা করে তোর হাজব্যান্ড কি করে, আমি বলতে পারি না যে সে আমাদের বাড়িতে জুতো মোছে আর বাগান পরিষ্কার করে। কেন যে দাদাভাই এই চোরটাকে আমার ঘরে চাপিয়ে দিল। খাওয়া শেষ হলে আমি কি কাজগুলো শুরু করতে পারি? খাচ্ছিস তো গিলছিস, যা এখান থেকে। তোকে সামনে দেখলে আমার খাবার হজম হয় না। এরপর ওদের দৃশ্য পরিবর্তন হয়। ড্রয়িং রুম, দুপুর 12:45। আদিবা তার 3 বান্ধবী রিমি, শায়লা আর তিশাকে নিয়ে আড্ডা দিচ্ছিল। নীল তখন কিচেন থেকে ট্রেতে করে কোল্ড ড্রিঙ্কস আর নাস্তা নিয়ে আসছিল। নীলকে আসতে দেখে আদিবার মাথায় দুষ্টু বুদ্ধি খেলেছে। সে বন্ধুদের সামনে প্রমাণ করতে চায় নীল কত বড় বিয়াক্কেল। নীল যখন সোফার কাছাকাছি পৌঁছেছে, আদিবা হঠাৎ করে তার পা বাড়িয়ে দেয়। নীল টাল সামলাতে না পেরে হুমড়ি খেয়ে পড়েছে। কাচের গ্লাসগুলো ভেঙে চুরমার হয়ে যায় এবং কোল্ড ড্রিঙ্কস গড়িয়ে আদিবার দামি সাদা কার্পেট আর রিমির ড্রেসে পড়ে। ও মাই গড, তুই কি অন্ধ? জানিস এই কার্পেটটা দুবাই থেকে আনা? আর রিমি, আই এম সো সরি, ওই গাধাটাকে দিয়ে কিচ্ছু হয় না। ধুর আদিবা, তোর হাজবেন্ড তো জাস্ট একটা আনকালচার্ড কাজের লোক। ওকে এখনো ডিভোর্স দিসনি কেন? আমার ড্রেসটা নষ্ট করে দিল। দাঁড়িয়ে আছিস কেন? এক্ষুনি হাঁটু ঘেরে বসে এই কার্পেট পরিষ্কার কর। প্রতিটা দাগ যেন উঠে যায়, না হলে আজ রাতে তোর খাবার বন্ধ। নীল কোনো পাল্টা জবাব দেয় না। সে শান্তভাবে মেঝেতে বসে কাচের টুকরোগুলো হাত দিয়ে কুড়াতে শুরু করে। একটা ধারালো কাজ নীলের তর্জনীতে বিঁধে যায়। তরতর করে রক্ত পড়তে থাকে, কিন্তু নীলের মুখে যন্ত্রণার লেশমাত্র নেই। সে শুধু এক পলক আদিবার দিকে তাকায়। সে দৃষ্টিতে এমন কিছু ছিল যা দেখে আদিবা মুহূর্তের জন্য কেঁপে ওঠে। এরপর অন্য দৃশ্য, এফএন গ্রুপ হেড অফিস। বিকেল 4:30। নীল এখন অফিসে। তার পরনে এখন কয়েক লাখ টাকার দামি ইতালিয়ান স্যুট, চোখে কনফিডেন্স। রিয়ার সামনে দাঁড়িয়ে কিছু জরুরি ফাইল দেখাচ্ছে। অফিসের সবাই তাকে স্যার বলে সম্বোধন করতে ব্যস্ত। স্যার, চৌধুরী এন্টারপ্রাইজের অবস্থা খুব একটা ভালো না। ব্যাংক লোনের কিস্তি পরিশোধ করতে তারা হিমশিম খাচ্ছে। তারা আমাদের কাছে আরও কিছু ফান্ডের জন্য রিকোয়েস্ট পাঠিয়েছে। নীল চেয়ারে হেলান দিয়ে জানালার বাইরে শহরের দৃশ্য দেখতে দেখতে বলছে, ফান্ড দিয়ে দাও রিয়া,
তবে শর্ত থাকবে, এই ফান্ডের বিপরীতে তাদের কোম্পানির আরও 10% শেয়ার আমাদের কাছে ট্রান্সফার করতে হবে। আমি চাই ওরা ভাবুক আমি ওদের বাঁচাচ্ছি, কিন্তু প্রকৃতপক্ষে ওদের পুরো সাম্রাজ্য এখন আমার পকেটে। স্যার, আপনি এত অপমান সহ্য করছেন কেন? একবার পরিচয়টা দিয়ে দিলে তো তারা আমাদের পায়ে এসে পড়বে। না রিয়া, অপমানের প্রতিশোধ ডাল ভাত খাইয়ে নয়, বরং আভিজাত্যের অহংকার চূর্ণ করে নিতে হয়। আমি দেখতে চাই যখন ওরা জানবে ওদের অন্যদাতা আর কেউ নয়, বরং সে চোর নীল, তখন ওদের চেহারাটা কেমন হয়। পরবর্তী দৃশ্য চৌধুরী ভিলা, রাত 10:15। নীল ঘরে ঢোকা মাত্রই আদিবা তার উপর চড়াও হয়। আদিবা আজ একটা পার্টিতে যেতে পারেনি, কারণ তার প্রিয় জুতোটা নীল ঠিকমতো পলিশ করেনি বলে তার দাবি। আদিবা রাগে নীলের কলার ধরে ঝাঁকিয়ে বলেছে, তুই কি ইচ্ছে করে আমার জুতোটা নষ্ট করেছিস? হ্যাঁ, আজ পার্টিতে সবাই ড্রেস কোড পরে গেছে আর আমি যেতে পারলাম না তোর অবহেলার জন্য। তুই কি নিজেকে খুব চালাক ভাবিস? জুতোটা আমি ঠিকভাবেই পালিশ করেছিলাম আদিবা। সম্ভবত তোমার মন ভালো নেই, তাই সব কিছুতেই ভুল দেখছো। আমার মন ভালো থাকবে কি করে? তোর মতো একটা অপয়া আমার জীবনে আসার পর থেকে সব কিছু ওলটপালট হয়ে গেছে। মনে রাখিস নীল, আর মাত্র কয়েকটা দিন, তারপর তোকে এমনভাবে ঘাট ধাক্কা দিয়ে বের করব যে তুই কুকুরের মতো রাস্তায় ঘুরে বেড়াবি। সময় খুব অদ্ভুত আদিবা। আজ যাকে কুকুরের মতো ভাবছো, কাল হয়তো তার কাছে মাথা নিচু করে দাঁড়াতে হবে। দোয়া করো যেন সেই দিনটা খুব তাড়াতাড়ি না আসে। আদিবা কিছু একটা বলতে গিয়েও থেমেছে, দমে যায়। নীলের কথায় আজ কেমন যেন এক গম্ভীর সংকেত ছিল। নীল বেলকানিতে গিয়ে দাঁড়ায়। রাতের ঠান্ডা বাতাস তার ক্লান্ত শরীরে প্রশান্তি দিচ্ছে। দিনগুলো তিক্ততায় কাটলেও নীল সবসময় আদিবার উপর এক অদৃশ্য নজর রাখত। একদিন সকালে আদিবা খুব উৎসাহের সাথে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের গয়না পরখ করছিল। আজ সোহেলের বার্থডে পার্টি শহরের সবচেয়ে বড় লাক্সারিয়াস হোটেলে আয়োজন করেছে। উফ, কতদিন পর একটা জম্পেশ পার্টি হবে। আদিবা, আজ রাতে এই পার্টিতে তোমার না যাওয়াই ভালো। সুহেল ছেলেটাকে আমার ঠিক মনে হয় না, ওর উদ্দেশ্য ভালো না। তুই আবার আমাকে জ্ঞান দিতে আসছিস? তোর সাহস তো কম না। সোহেল আমার ছোটবেলার বন্ধু, ও অনেক বড় ঘরের ছেলে, তোর মতো ছোট লোক বা চোর নয়। তুই হিংসে করছিস কারণ তোকে কেউ এমন পার্টিতে ইনভাইট করে না। খবরদার নীল, আমার ব্যক্তিগত বিষয় নাক গলাবি না। আমি শুধু তোমাকে সতর্ক করেছিলাম, বাকিটা তোমার ইচ্ছা। আদিবা নীলের কথা কানেই তুলল না। সন্ধ্যায় সে একটা চমৎকার নেভি ব্লু গাউন পরে একদম রাজকন্যার মতো সেজে নিল। পারফিউমের সুগন্ধে রুম মম করছে। নীলকে একটা তাচ্ছিলের দৃষ্টি দিয়ে সে নিজের দামি গাড়ি নিয়ে হোটেলের উদ্দেশ্যে বেরিয়ে গেল। কিন্তু নীলের মনের খটকা কাটল না। সোহেলের নাম শুনলেই তার কানে যেন বিপদের গন্ধ নাকে আসছিল। সে দ্রুত নিজের সাধারণ পোশাক বদলে একটা কালো হুডি পরে ট্যাক্সি নিয়ে আদিবার পিছু নিল। রাত 9টা, রোজউড গ্র্যান্ড হোটেল। আদিবা হোটেলের টপ ফ্লোরের একটা বিশাল হলে প্রবেশ করল, কিন্তু ভেতরে পা রাখতেই তার কপাল কুঁচকে গেল। হলরুমটি সুন্দর করে সাজানো, মিউজিক বাজছে, কিন্তু সেখানে সোহেল ছাড়া আর কেউ নেই। কি ব্যাপার সোহেল, বাকিরা কই? গেস্টরা কি এখনো আসেনি? সোহেল হাতে একটা ড্রিঙ্কের গ্লাস নিয়ে সোফায় হেলান দিয়ে বসে। আসবে না আদিবা, কারণ আজ কোনো বার্থডে পার্টিই নেই। মানে তুমি তো বললে আজ তোমার জন্মদিন। সোহেল ডেভিল হেসে উঠে দাঁড়িয়ে আদিবার দিকে এগিয়ে আসতে আসতে বলে, হা হা হা, জন্মদিন তো একটা ওসিলা ছিল আদিবা। তোমাকে জাস্ট এই বাহানায় এখানে একা নিয়ে আসলাম। সেদিন তোমার বাড়িতে ওই খ্যাত হাজব্যান্ডের জন্য কিছুই করতে পারেনি। নীল ছেলেটা সব নষ্ট করে দিয়েছিল, কিন্তু আজ এখানে আমাদের ডিস্টার্ব করার মতো কেউ নেই। তোমাকে আজ যা হট লাগছে না আদিবা, জাস্ট অভাবনীয়। সোহেল, এসব কি বলছো তুমি? আমি আসছি শুনে বাবাও খুব খুশি হয়েছিলেন। তুমি আমার সাথে ইয়ার্কি করছো, তাই না? সোহেল আদিবার খুব কাছে এসে তার চুলের ঘ্রাণ নেয়। একদম ইয়ার্কি নয় সুন্দরী। সেদিন ওই নীল যখন বলেছিল আমি তোমাকে সুযোগ নিচ্ছি, ও একদম ঠিক বলেছিল, কিন্তু তুমি তো ওকে বিশ্বাস করোনি। আজ আমি সেই সব অপূর্ণ কাজ পূর্ণ করব যা সেদিন করতে চেয়েছিলাম। আদিবার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। তার চোখের সামনে গত রাতের সেই দৃশ্য ভেসে উঠল। নীল সেদিন সত্যি বলেছিল, অথচ সে নীলকে অপমান করেছে, কাজের লোকের কথা বিশ্বাস করেনি।
আদিবা নিজের উপর ঘৃণা হতে লাগলো। সরে দাঁড়াও সোহেল, আমি চলে যাচ্ছি। তোমার সাহস হয় কি করে আমার সাথে এইভাবে কথা বলার? সোহেল আদিবার হাত শক্ত করে চেপে ধরে। কোথায় যাবে? এই ফ্লোরের সব সিসিটিভি বন্ধ, আর বাইরে আমার লোক আছে। আজ তোমার ওই ভিখারি বড় তোমাকে বাঁচাতে আসবে না। সোহেল আদিবাকে জোর করে নিজের দিকে টানতে শুরু করে। আদিবা বাঁচার জন্য চিৎকার করতে থাকে এবং সোহেলকে ধাক্কা দেওয়ার চেষ্টা করে, কিন্তু সোহেলের শক্তির কাছে সে পেরে উঠছিল না। সোহেল যখন আদিবার উপর ঝাঁপিয়ে পড়তে যাবে, ঠিক তখনই হলের বিশাল দরজাটা সোজা খুলে গেল। আমি বলেছিলাম না দিবা, এই ছেলেটার উদ্দেশ্য ভালো নয়। সোহেল চমকে গিয়ে আদিবাকে ছেড়ে দেয়। নীল ধীর পায়ে হলের ভেতরে ঢুকছে। তার চোখে এখন খুনের নেশা। আদিবা কাঁদতে কাঁদতে নীলের দিকে তাকিয়ে রইল। তার বিশ্বাসই হচ্ছে না যে নীল সত্যিই তাকে বাঁচাতে চলে এসেছে। হলের ভেতর উত্তেজনার পারদ তখন তুমকে। সোহেল নীলকে দেখে তাচ্ছিলের হাসি হাসার চেষ্টা করলো, কিন্তু নীলের চোখের সেই শীতল আর জ্বলন্ত দৃষ্টি দেখে তার ভেতরে কেমন যেন একটা অজানা ভয় কাজ করতে শুরু করলো। এই যে চোর, এখানেও চলে এসেছিস? সাহস তো কম না। আমার পার্সোনাল বুকিং করা হলে তুই ঢুকেছিস কোন সাহসে? এখনই আমার লোক ডাকছি, তোকে মেরেই ফেলবো আজ। তোমার লোকদের ডাকার কষ্ট আর করতে হবে না সোহেল। তারা বাইরে যে অবস্থায় আছে সেখান থেকে উঠে আসার শক্তি তাদের নেই। আর এখন তোমার পালা। সোহেল কিছু বুঝে ওঠার আগেই নীল চিতার গতিতে এগিয়ে এসে সোহেলের কলার চেপে ধরে। তারপর সজোরে একটা ঘুষি বসিয়ে দেয় সোহেলের নাকে। সোহেল ছিটকে গিয়ে পাশের কাঁচের টেবিলের উপর পড়ে টেবিলটা চুরমার হয়ে যায়। নীল থামল না, সে সোহেলকে টেনে তুলে দেয়ালে পিষে ধরল। আদিবার গায়ে হাত দেওয়ার সাহস কিভাবে হলো তোর? হ্যাঁ, যে হাত দিয়ে ওকে স্পর্শ করেছিস সেই হাতটা কি এখনই শরীর থেকে আলাদা করে দিব? আদিবা এক কোনায় দাঁড়িয়ে কাঁপছিল। সে আগে কোনোদিন নীলকে এই রুদ্র মূর্তিতে দেখেনি। নীলের প্রতিটি আঘাতে সোহেল রক্ত বমি করতে শুরু করলো। নীল যখন সোহেলকে প্রায় আধমরা করে ফেলেছে, তখন আদিবা দৌড়ে এসে নীলের হাত ধরে ফেলে। নীল প্লিজ থামো, ও মরে যাবে। চলো এখান থেকে চলে যাই। আমি আর এক মুহূর্ত এখানে থাকতে চাই না। আদিবার স্পর্শে নীলের রাগ কিছুটা জল হলো। সে সোহেলকে আবর্জনার মতো মেঝেতে ছুঁড়ে ফেলে দিল। তারপর নিজের জ্যাকেটটা খুলে আদিবার গায়ে জড়িয়ে দিয়ে তার হাত ধরে হলের বাইরে বেরিয়ে এলো। হল থেকে বেরিয়ে করিডোরে আসতেই আদিবা স্তম্ভিত হয়ে গেল। সে দেখল সোহেলের যে বডিগার্ডরা বাইরে পাহারা দিচ্ছিল তারা সবাই যন্ত্রণায় কাতরাচ্ছে আর মেঝেতে পড়ে আছে। আদিবা বুঝতে পারল নীল একা এদের সবাইকে ধুলোয় মিশিয়ে দিয়েছে। নীল আদিবাকে নিয়ে লিফটে করে নিচে নেমে এলো এবং একটা ট্যাক্সিতে করে সোজা চৌধুরী ভিলার দিকে রওনা দিল। পুরোটা পথ আদিবা শুধু নীলের দিকে তাকিয়ে রইল, কিন্তু নীল একবারও তার দিকে তাকালো না। রাত 10:45, চৌধুরী ভিলা। বাড়িতে ঢোকা মাত্রই হাবিব চৌধুরী আর রেহানা বেগম ড্রয়িং রুমে ছুটে আসেন। আদিবার বিধ্বস্ত চেহারা আর চোখের জল দেখে তারা ঘাবড়ে যান। আদিবা, মা কি হয়েছে তোর? এমন অবস্থা কেন? নীল, তুই ওর সাথে কি করেছিস? নিশ্চয়ই তুই ওকে কোথাও নিয়ে গিয়ে ঝামেলা করেছিস। থামো বাবা, নীল কিচ্ছু করেনি। বরং নীল না থাকলে আজ আমি বাড়িতে ফিরতে পারতাম না। তোমার ওই আদরের সোহেল একটা জানোয়ার। ও বার্থডে পার্টির নাম করে আমাকে একটা হোটেলে নিয়ে গিয়েছিল এবং আমার সাথে। আদিবা কান্নায় ভেঙে পড়ে সবটা খুলে বলে। কি বলছিস এসব? সোহেল এমন কাজ করতে পারে? আমি তোকে কত ভালো জানতাম। কিন্তু নীল ওখানে গেল কিভাবে? ও কি আদিবার উপর গোয়েন্দাগিরি করছিল, নাকি ওই সোহেলকে উস্কে দিয়ে এখন হিরোর সারা চেষ্টা করছে? নীল সেখানে দাঁড়িয়ে তাদের এই নিছু মনের কথাগুলো আর শুনতে চাইল না। সে কোনো উত্তর না দিয়ে ধীর পায়ে সিঁড়ি দিয়ে নিজের রুমের দিকে চলে গেল। তার মনে হচ্ছে এই পরিবারকে সত্য বলা বা উদ্ধার করা দুটোই বৃথা। দৃশ্য পরিবর্তন হয়। নিজেদের রুমের ভেতর রাত 11:15। নীল রুমে এসে বারান্দায় গিয়ে দাঁড়িয়ে বাইরের অন্ধকারের দিকে তাকিয়ে থাকলো। কিছুক্ষণ পর আদিবা রুমে ঢুকলো। তার মনে অপরাধবোধ কাজ করছে। সে ধীরে ধীরে নীলের পেছনে গিয়ে দাঁড়ালো। নীল, আসলে আমি তোমাকে অনেক ভুল বুঝেছি। ওই দিন তুমি আমাকে বাঁচিয়েছিলে, আর আজও আমি তোমাকে অনেক খারাপ কথা বলেছি, চোর বলেছি। আমাকে কি ক্ষমা করা যায় না? ওসব কথা থাক আদিবা। ক্ষমা চাওয়া বা দেওয়ার মতো পরিস্থিতি আমাদের মধ্যে নেই। কাল সকালে তোমার অনেক কাজ আছে। FN গ্রুপের ডিলের জন্য তোমার বাবাকে কিছু ফাইল রেডি করতে হবে। ওগুলোতে মন দাও।
তুমি এই সময়ও ব্যবসার কথা বলছো? আমি মন থেকে ক্ষমা চেয়েছি নীল। ক্ষমা চাইলে কি ফেলে আসা অপমানগুলো মুছে যায়? তার চেয়ে বরং নিজের আভিজাত্য নিয়ে সুখে দেখো। আমি বারান্দায় আছি, তুমি শুয়ে পড়ো। নীল কথাটা শেষ করে আবার অন্ধকারের দিকে ফিরে গেল। আদিবা বুঝতে পারল যে নীলকে সে অবজ্ঞা করত, সেই নীলের মনে সে অনেক গভীর ক্ষত তৈরি করেছে। ক্ষমার চেয়ে নীলের এই এড়িয়ে যাওয়া আদিবাকে বেশি পোড়াচ্ছে। গতরাতের ঘটনার পর চৌধুরী ভিলার আকাশ বাতাস যেন বদলে গেছে। সকালের সূর্যটা আজ এক নতুন আদিবাকে দেখল। আদিবার ঘুম ভাঙার পর তার চোখে মুখে আর সেই উদ্ধত ভাবটা নেই, বরং সেখানে জমা হয়ে আছে রাজ্যের বিষণ্ণতা আর অনুশোচনা। সে বিছানা থেকে উঠে দেখল নীল রুমে নেই। নীল খুব ভোরে উঠে বাগানে চলে গেছে। দৃশ্য ডাইনিং টেবিল, সকাল 9টা। হাবিব চৌধুরী আর রেহানা বেগম টেবিলে বসে নাস্তা করছেন। নীল কিচেন থেকে পানির জগ নিয়ে আসছিল। হাবিব চৌধুরী তাকে দেখে স্বভাবসুলভ কর্কশ স্বরে কথা বলে উঠলেন। এই যে অপয়া, কাজ তো ঠিক মতো করিস না। কাল রাতে আবার কোথা থেকে ছুটলি, মনে রাখিস। সোহেল কাজটা খারাপ করেছে ঠিকই, কিন্তু তোর মতো ছোট লোক আমাদের বাড়ির জামাই হওয়ার যোগ্য কোনোদিন ছিল না আর থাকবেও না। একদম ঠিক। কাল রাতেও নিশ্চয়ই আদিবার উপর নজর রাখছিল। আদিবার বিপদেও সুযোগ নিয়েছে হিরো সাজার। মা, বাবা, প্লিজ মুখ বন্ধ করো। আদিবার ধমকে হাবিব চৌধুরী আর রিহানা বেগম থমকে গেলেন। আদিবা ধীর পায়ে এগিয়ে এলো এবং নীলের হাত থেকে পানির জগটা নিজে নিয়ে নিল। সে নীলের চোখের দিকে তাকিয়ে ম্লান হাসল। তুমি এখানেই বসো নীল, অনেক হয়েছে। আজ থেকে তুমি এই বাড়ির কোনো কাজ করবে না। আমি নিজ হাতে সবার নাস্তা বাড়বো। আদিবা, তুই কি পাগল হয়ে গেছিস? এই চোরটার জন্য তুই আমাদের সাথে এভাবে কথা বলছিস? মা, যাকে তোমরা চোর বলছো, কাল সেই নিজের জীবনের তোয়াক্কা না করে আমাকে জানোয়ারের হাত থেকে বাঁচিয়ে এনেছে। তোমাদের আভিজাত্য তোমাদের অন্ধ করে দিয়েছে, কিন্তু কাল রাতে আমার ভুল ভেঙে গেছে। নীল, প্লিজ এখানে বসো। থাকা দেবা, আমি ঠিক আছি, এসব করার প্রয়োজন নেই। আদিবা নীলের হাত ধরে চেয়ারে বসিয়ে দেয়। প্রয়োজন আছে। এতদিন যা করেছি তার জন্য আমি লজ্জিত। প্লিজ আজ অন্তত আমাকে সেবা করতে দাও। নীল আর কথা বাড়ালো না। সে দেখলো আদিবা পরম মমতায় তাকে নাস্তা পেরে দিচ্ছে। হাবিব চৌধুরীর রাগে প্লেট সরিয়ে উঠে চলে গেলেন। আদিবা সেদিকে পাত্তাই দিল না। দৃশ্য পরিবর্তন হয়। নীলের রুম। নীল তার ল্যাপটপে আমেরিকান অফিসের কিছু জরুরি ইমেইল চেক করছিল। আদিবা হাতে এক কাপ কফি নিয়ে রুমে ঢুকলো। সে খুব সংকোচ নিয়ে নীলের পাশে গিয়ে দাঁড়ালো। নীল, তোমার কফি। আর আমি কি গত রাতের জন্য আবার ক্ষমা চাইতে পারি? আমি জানি ক্ষমা চাওয়ার যোগ্য আমি নই। আদিবা, আমি আগেও বলছি, পরিস্থিতি এখন বদলে গেছে। আমি এখন আমার কাজে ব্যস্ত, আর তোমার এই হঠাৎ পরিবর্তন আমাকে অস্বস্তিতে ফেলছে। দয়া করে স্বাভাবিক থাকো। আমি এখন স্বাভাবিকই আছি নীল। আগে যা ছিলাম সেটা ছিলাম অহংকারের মুখোশ পরা এক আদিবা। নীল, তুমি কি সত্যি কোনো ছোট চাকরি করো? কাল তোমার লড়াই করার ভঙ্গি। আমি কি করি না করি তা নিয়ে তোমার মাথা কামানোর দরকার নেই। আজ বিকেলে তোমাদের অফিসের ফাইলগুলো এফএন গ্রুপে জমা দেওয়ার কথা ছিল, ওগুলো নিয়ে বের হও। দৃশ্য পরিবর্তন হয়। এফএন গ্রুপ অফ হেড অফিস, বিকেল 3:45। হাবিব চৌধুরী আর আদিবা অফিসের রিসেপশনে দাঁড়িয়ে আছেন। তারা আশা করেছিলেন আজ অন্তত বড় স্যারের দেখা পাবেন। মা, আমরা কি বড় স্যারের সাথে 5 মিনিটের জন্য দেখা করতে পারি? এই ডিলটার জন্য ওনাকে একটা ধন্যবাদ দিতাম। রিয়া নীলের কেবিন থেকে বেরিয়ে এসে, দুঃখিত চৌধুরী সাহেব, বড় স্যার পরিষ্কার জানিয়ে দিয়েছেন তিনি আপাতত বাহিরের কারোর সাথে দেখা করবেন না, বিশেষ করে আপনাদের সাথে তো নই। বিশেষ করে আমাদের সাথে নয় কেন? আমরা কি কোনো ভুল করেছি? সেটা স্যারই জানেন। তিনি বলেছেন আপনাদের যা ফাইলপত্র আছে তা আমার কাছে জমা দিয়ে দিতে। তিনি খুব ব্যস্ত। তবে হ্যাঁ, স্যার একটা মেসেজ দিয়েছেন, মানুষ চিনতে ভুল করলে ব্যবসায় উন্নতি করা কঠিন। আদিবা আর হাবিব চৌধুরী একে অপরের দিকে তাকালেন। কথাগুলো যেন তাদের তীরের মতো বিঁধল। তারা ফাইল জমা দিয়ে বিষণ্ণ মনে অফিস থেকে বেরিয়ে এলেন। চৌধুরী ভিলায় সন্ধ্যা। নীল বাগানে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়েছিল। আদিবা গাড়ি থেকে নেমে নীলের কাছে এলো। আজকেও বড় স্যারের দেখা পেলাম না নীল। মানুষটা খুবই অদ্ভুত। রিয়া আপু বললেন উনি কারোর সাথে দেখা করবেন না। হয়তো তিনি তোমাদের খুব কাছ থেকেই দেখছেন আদিবা। সঠিক সময় এলে তিনি নিজেই সামনে আসবেন। নীল, আমার কেন যেন মনে হচ্ছে তুমি অনেক কিছু জানো।
যা আমাদের বলছো না। তুমি আসলে কে নীল? আমি সে অবহেলিত ছেলেটি আদিবা, যাকে তোমরা চোর বলে অপমানিত করে বাড়ি ছাড়া করতে চেয়েছিলে। এখন যাও, রাত হয়েছে। নীল চলে গেল, কিন্তু আদিবা দাঁড়িয়ে রইল। সে অনুভব করতে পারছে খুব বড় কোনো সত্য তার সামনে আসতে চলেছে, যা তাদের পুরো জীবনকে বদলে দেবে। রাত তখন প্রায় 11টা। সারাদিনের ধকল আর মানসিক টানাপোড়েনের পর নীল রুমে প্রবেশ করল। আদিবা তখন ড্রেসিং টেবিলের সামনে বসে নিজের চুল আঁচড়াচ্ছিল। নীলকে রুমে ঢুকতে দেখে সে আয়নার প্রতিবিম্বের দিকে তাকালো। নীল প্রতিদিনের মতোই আলমারি থেকে একটা পাতলা চাদর আর বালিশ বের করে মেঝেতে বিছানা করতে শুরু করলো। 2 মাস ধরে এটাই নীলের নিয়ম। এই বাড়ির জামাই হলেও তার জায়গা ওই মেঝের শক্ত শীতল পাটিতে। নীল যখন চাদরটা ঠিক করে মেঝেতে শুতে যাচ্ছিল, ঠিক তখনই আদিবা তার হাত থেকে চাদরটা টেনে নিল। এসব কি হচ্ছে নীল? মেঝেতে কেন শুচ্ছ? প্রতিদিন তো এখানে শুয়ে দিবা, আজ হঠাৎ কি হলো? চাদরটা দাও, আমার ঘুম পাচ্ছে। না, আজ থেকে তুমি আর নিচে শুবে না, তুমি বিছানায় শুবে। বিছানাটা তোমার আভিজাত্যের প্রতীক দিবা। আমার মতো একজন ফকির আর চোর এই নরম বিছানায় শুলে তোমার মান সম্মান থাকবে তো? তার চেয়ে বরং আমাকে আমার জায়গাতেই থাকতে দাও। নীল প্লিজ, পুরনো কথা তুলে আমাকে আর লজ্জা দিও না। আমি জানি আমি তোমার সাথে পশুর মতো ব্যবহার করেছি, কিন্তু কালকের পর থেকে আমি নিজেকে মাফ করতে পারছি না। তুমি আজ থেকে বিছানায় শোবে, এটাই আমার শেষ কথা। আমি রাজি নই, আমার অভ্যাস হয়ে গেছে। তাছাড়া তোমার পাশে শোয়ার মতো যোগ্যতা আমার নেই বলেই তোমরা মনে করো। আমি নিচে ঠিক আছি। নীল আবারও মেঝেতে শোয়ার চেষ্টা করলে আদিবা এবার রেগে গিয়ে নীলের হাত শক্ত করে ধরল। সে প্রায় জোর করেই নীলকে মেঝে থেকে টেনে তুলল। তুমি কি আমার কোনো কথাই রাখবে না? আমি বলছি তুমি বিছানায় শুবে। তুমি যদি আজ বিছানায় না শো, তবে আমিও সারা রাত মেঝেতে বসে থাকবো। এখন বলো কি করবে? তুমি আসলে খুব জেদি দিবা। আচ্ছা ঠিক আছে, শান্ত হও, আমি বিছানায় শুচ্ছি। নীল অনিচ্ছা সত্ত্বেও বিছানার এক কোনায় গিয়ে বসল। আদিবা দ্রুত আলমারি থেকে একটা বড় কোলবালিশ বের করে এনে বিছানার ঠিক মাঝখানে রাখল। এই নাও, মাঝখানে এই কোলবালিশ থাকলো। এটা আমাদের মাঝের দেয়াল। আমি জানি তুমি আমাকে এখনও সহজভাবে নিতে পারছো না, আর আমারও একটু সময় লাগবে, কিন্তু নিচে ঘুমানোর কষ্ট আর তোমাকে পেতে দিব না। নীল কোলবালিশটার দিকে তাকিয়ে মুচকি হাসল। এই দেয়ালটা কি শুধু বালিশেরা দিবা, নাকি আমাদের মনের মাঝের দূরত্বটাও আরও বড়? আদিবা চুপ করে থেকেই বিছানায় শুয়ে পড়ল। আমি জানি না নীল, শুধু জানি তুমি আমার চেনা সব মানুষের চেয়ে আলাদা। শুভরাত্রি। নীল আর কোনো কথা বলল না। সে লাইটটা বন্ধ করে দিয়ে কোলবালিশের একপাশে শুয়ে পড়ল। অন্ধকার রুমে শুধু ঘড়ির টিকটিক শব্দ শোনা যাচ্ছে। আদিবা অপর পাশে শুয়ে ভাবছে, যে মানুষটাকে সে সারা জীবন অবহেলা করলো, আজ তার উপস্থিতিতেই সে নিজেকে সবচেয়ে বেশি নিরাপদ বোধ করছে। অন্যদিকে নীল অন্ধকারের দিকে তাকিয়ে মনে মনে ভাবছে, আদিবাই কোলবালিশ হয়তো একদিন সরে যাবে, কিন্তু যেদিন আমার আসল পরিচয় তোমার সামনে আসবে, সেদিন কি তুমি এই বিশ্বাসটা ধরে রাখতে পারবে, নাকি সেদিনও আমাকে নতুন কোনো অপবাদের খাট করে দাঁড় করাবে? ধীরে ধীরে দুইজনই ঘুমের দেশে তলিয়ে গেল। 2 মাস পর আজ প্রথমবার নীল একটা নরম বিছানায় ঘুমানোর সুযোগ পেল, আর আদিবা পেল এক অদ্ভুত মানসিক শান্তি। দিনগুলো এভাবেই এক অদ্ভুত মায়ায় কাটছিল। নীল আর আদিবার সম্পর্কের মাঝখানে থাকা সেই কোলবালিশের দেয়ালটা যেন দিন দিন উচ্চতা হারাচ্ছে। যে আদিবা একসময় নীলের ছায়া মারাতে ঘৃণা করত, সে আদিবা এখন নীলের প্রতিটি পদক্ষেপের খেয়াল রাখে। কিন্তু বিপরীত দিকে হাবিব চৌধুরী আর রিহানা বেগমের মনের বিষ বিন্দুমাত্র কমেনি, বরং আদিবাকে নীলের প্রতি যত্নশীল হতে দেখে তাদের আক্রোশ যেন আরও বেড়ে গেছে। প্রতিদিনের মতন আজকেও খুব ভোরে নীলের ঘুম ভেঙেছে। সে ল্যাপটপ নিয়ে আমেরিকান শেয়ার বাজারের কাজগুলো শেষ করছিল। এমন সময় আদিবা হাতে এক মগ ধোয়া ওঠা কফি নিয়ে ঘরে ঢুকল। অনেকক্ষণ ধরে তো স্ক্রিনের দিকে তাকিয়ে আছো, একটু কফিটা খেয়ে নাও, মাথা ধরবে তো। আদিবা কফির মগটা নীলের পাশে রাখে। নীলকে অবাক হয়ে আদিবার দিকে তাকিয়ে আছে। আদিবা মুচকি হেসে নীলের পাশে বসে। ধন্যবাদ আদিবা, কিন্তু প্রতিদিন সকালে তুমি এই কষ্টটা কেন করছো? আমি তো নিজেই বানিয়ে নিতে পারি। কষ্ট কোথায় নীল? এতদিন তোমাকে যে মানসিক কষ্ট দিয়েছি, তার তুলনায় এগুলো তো কিছুই না। আর শোনো, তোমার গায়ে এই গেঞ্জিটা ছিঁড়ে গেছে। আমি নতুন কিছু কাপড় আলমারিতে রেখেছি, ওগুলোই পরবে আজ। শার্ট পাল্টানো যায় আদিবা, কিন্তু মানুষের ভাগ্য বোধহয় পাল্টানো যায় না।
নীল আর আদিবা যখন নাস্তার টেবিলে এলো তখন পরিবেশটা নিমিষেই থমথমে হয়ে গেল। হাবিব চৌধুরী আর রেহানা বেগম আগে থেকেই বসেছিলেন। আদিবাকে নীলের জন্য চেয়ার টেনে দিতে দেখে রেহানা বেগম আর সহ্য করতে পারলেন না। আদিবা তো লজ্জা করে না? একটা ভিখারির চোরের জন্য তুই নিজের বাবা মায়ের সম্মান ধুলোয় মিশিয়ে দিচ্ছিস। যে ছেলেটা আমাদের বাড়িতে দয়ার দান খেয়ে বেঁচে আছে, তাকে তুই মাথায় তুলছিস কেন? মা, নীল এই বাড়ির দয়ার দান খাচ্ছে না, ও এই বাড়ির জামাই। আর তোমাদের এই আভিজাত্যর বলি বন্ধ করো। যাকে তোমরা ছোট লোক বলছো, সেই নীল সেদিন নিজের রক্ত ঝরিয়ে আমাকে বাঁচিয়ে এনেছে। তোমাদের টাকা কি পেরেছিল আমাকে এই বিপদ থেকে উদ্ধার করতে? চুপ করা দিবা, তুই অন্ধ হয়ে গেছিস? এই নীলের মতো সুবিধাবাদীরা এইভাবেই মেয়েদের মন ভোলায় কয়েকটা অলক্ষণে। যেদিন থেকে ও এই বাড়িতে পা রেখেছে সেদিন থেকে আমার ব্যবসায় শুধু টেনশন। নীল, তুই যদি মানুষ হতিস তবে নিজের সম্মান থাকলে এই বাড়ি ছেড়ে চলে যেতিস। অন্যের দয়ায় না খেয়ে কোনো বস্তিতে গিয়ে থাকতিস। বাবা, সম্মান কার কতটুকু সেটা সময় বলে দিবে। আমি আপনাদের বোঝা হয়ে বেশি দিন থাকবো না, আর মাত্র কয়েকটা দিন। নীল আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না, সে ধীর পায়ে বেরিয়ে গেল। আদিবা খাবার ফেলে নীলের পিছু নিতে চাইলে রেহানা বেগম তার হাত চেপে ধরলেন। পুরো পরিবারে এক অদৃশ্য বিভেদ তৈরি হয়ে গেল। সন্ধ্যাবেলা নীল যখন বাগানে একা দাঁড়িয়েছিল, আদিবা চুপি চুপি পেছনে গিয়ে দাঁড়ালো। সে দেখলো নীল ফোনে ইংরেজিতে খুব গম্ভীরভাবে কারোর সাথে কথা বলছে। নীলের কথা বলার ধরন একদম আলাদা, একজন উচ্চপদস্থ কর্মকর্তার মতো। Yes, make sure the merger is finalized by Monday. I want no mistakes, and over the Chaudhary Enterprise, keep their files on my desk. I will personally handle the disclosure. নীল ফোন রাখতে আদিবা সামনে এলো, তার চোখে রাজ্যের বিস্ময় আর প্রশ্ন। কার সাথে কথা বলছিলে নীল? আর কি কথা বলছিলে? আমি তো ঠিক করে শুনতে পারিনি। ও কিছু না দিবা, একটা ছোটো কাজ খুঁজছি তো, সেটারই আলাপ। তুমি ভেতরে যাও, ঠান্ডা লাগছে। নীল পাশ কাটিয়ে চলে গেল, কিন্তু আদিবা আজ নিশ্চিত হলো নীল যা দেখাচ্ছে সে আসলে তা নয়। আগামী কয়েকদিন চৌধুরী ভিলার জন্য বিশাল কোনো ঝড়ের সংকেত দিচ্ছে। একদিকে আদিবার বাড়ছে ভালোবাসার কৌতূহল, অন্যদিকে তার বাবা মায়ের বাড়ছে অন্ধ ঘৃণা। বাইরে জ্যোৎস্না রাত, চৌধুরী ভিলার ভেতরে এক নিস্তব্ধতা বিরাজ করছে। তবে নীলের জন্য আজকে রাতটা অন্য সব রাতের চেয়ে আলাদা হতে যাচ্ছে। গত কয়েকদিন ধরে আদিবার আচরণে যে পরিবর্তন নীল লক্ষ্য করেছিল, আজ যেন তার পূর্ণতা পাওয়ার পালা। নীল প্রতিদিনের মতো রাতে সব কাজ শেষ করে রুমে প্রবেশ করলো। রুমে ঢুকে নীল দেখল আদিবা বিছানার এক কোনায় অদ্ভুত এক মায়াবী হাসি নিয়ে বসে আছে। নীল যখন বালিশের দিকে তাকাতে গেল, সে অবাক হয়ে দেখল প্রতিদিন যে মাঝখানে কোলবালিশের দেয়াল থাকতো, আজ তা নেই। এমনকি বিছানায় বালিশও মাত্র একটা। কি ব্যাপার আদিবা, তুমি এভাবে মিটমিটি হাসছো কেন? আর বিছানায় বালিশ মাত্র একটা কেন? অন্য বালিশগুলো কোথায় গেল? বালিশ তো একটাই নীল, আর এটাতে আজ তুমি ঘুমাবে। আমি একটা বালিশে ঘুমাবো মানে? তাহলে তুমি কোথায় ঘুমাবে? সোফায়? নাকি আজ আবার নিচে ঘুমানোর পরিকল্পনা করেছো? আদিবা ধীরে ধীরে নীলের কাছে এগিয়ে এসে নীলের চোখের দিকে তাকিয়ে, না নীল, আমি সোফায় বা নিচে কোথাও ঘুমাবো না। আজ থেকে আমি তোমার বুকের উপর মাথা রেখে ঘুমাবো। আমাদের মাঝে ওই কোলবালিশের দেয়ালটা আজ আমি চিরতরে সরিয়ে দিয়েছি। আদিবার কথা শুনে নীল যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। আদিবা ধীর পায়ে নীলের একদম কাছে এগিয়ে এলো, তার চোখে মুখে তখন রাজ্যের আবেগ। আদিবা নীলের কাঁধে হাত রেখে টিপটো হয়ে দাঁড়িয়ে হঠাৎ নীলের ঠোঁটে আলতো করে একটা চুমু খেয়ে বসল। সে নীলের আরও কাছে আসতে যাচ্ছিল, তার নিঃশ্বাস নীলের মুখে আছড়ে পড়ছিল। না দিবা, এটা এখন না। কেন নীল, তুমি কি আমাকে এখনো ক্ষমা করনি? আমি তো মন থেকে তোমাকে আমার স্বামী হিসেবে মেনে নিয়েছি। আমি আদিবার দু কাঁধে হাত রেখে চোখের দিকে তাকালাম। ক্ষমা আমি অনেক আগেই করে দিয়েছি আদিবা, কিন্তু আমাদের সম্পর্কের এই পূর্ণতা পাওয়ার জন্য একটা সঠিক সময়ের প্রয়োজন। আমি চাই না কোনো আবেগের বশে তুমি কিছু করো। আমি চাই তুমি আগে জানো তোমার স্বামী আসলে কে, তার পরিচয় কি। অসম্পূর্ণ সত্যের উপর দাঁড়িয়ে আমি কোনো নতুন শুরু করতে চাই না। তোমার পরিচয় যাই হোক নীল, আমার কাছে তুমি শুধু আমার নীল। আর কয়েকটা দিন দিবা, সময় হোক, তখন আমি নিজেই তোমাকে আমার কাছে টেনে নেব। এখন চলো ঘুমিয়ে পড়ি।
আদিবার জেদ করল না, তবে তার মনে নীলের প্রতি সম্মান আরও বেড়ে গেল। সে বুঝল নীল শুধু সাহসী নয়, সে অত্যন্ত সংযমী একজন পুরুষ। নীল বালিশটা ঠিক করে শুয়ে পড়ল, আর আদিবা নীলের বাহুর উপর মাথা রেখে তার বুকের সাথে লিপ্টে থাকল। নীল তার এক হাত দিয়ে আদিবাকে জড়িয়ে ধরল। অন্ধকার ঘরে দুইজনের হৃৎস্পন্দন যেন এক সুরে বাঁচছিল। সকাল থেকে চৌধুরী ভিলায় সাজ সাজ রব। হাবিব চৌধুরী তার সবচেয়ে প্রভাবশালী বন্ধুর আগমনে কোনো ত্রুটি রাখতে চাইছেন না। আদিবা আজ সকাল থেকেই নীলের আশেপাশে ঘুরঘুর করছে। তার মনে এক অদ্ভুত উত্তেজনা, যেন আজ বড় কোনো সত্যের মুখোমুখি হতে যাচ্ছে সে। নীল বরাবরের মতোই শান্ত, তার চেহারায় কোনো ভাবান্তর নেই। ড্রয়িং রুম, দুপুর 2:30। দরজায় কড়া নাড়তেই হাবিব চৌধুরী নিজে গিয়ে দরজা খুললেন। বাইরে দামি স্যুট পরা একজন বয়স্ক ভদ্রলোক, তার পাশে একজন গাম্ভীর্যপূর্ণ মহিলা এবং এক তরুণী দাঁড়িয়ে আছেন। তারা হলেন আরমান সাহেব, তার স্ত্রী সুফিয়া বেগম এবং তাদের মেয়ে ঋতু। আরে আরমান, এসো এসো, অনেকদিন পর দেখা হলো বন্ধু। ভাবি, ঋতু, মা, তোমরা ভিতরে এসো। অনেক ধন্যবাদ হাবিব, তোমার বাড়ির কথা অনেক শুনেছি, হ্যাঁ চলে এলাম। সবাই ড্রয়িং রুমে সোফায় বসল। রেহানা বেগম আর আদিবা এসে তাদের সাথে কুশল বিনিময় করলেন। আভিজাত্যের লড়াইয়ে দুই পরিবারের সমান তালে কথা বলে যাচ্ছে। আদিবা আপ্যায়নের জন্য কিচেনে গেল। নীল তখন কিচেনের পাশে স্টোর রুমে কিছু কাজ করছিল। হাবিব চৌধুরীর করা নির্দেশ ছিল সে যেন সামনে না আসে, কিন্তু পানির জগ খালি হয়ে যাওয়ায় আদিবা নীলকে ইশারায় জগটা ডাইনিংয়ে দিয়ে আসতে বলল। নীল পানির জগটা হাতে নিয়ে ড্রয়িং রুমের পাশের ডাইনিং টেবিলে রাখতে গেল। নীল যখন জগটা রাখছে ঠিক তখনই আরমান সাহেবের নজর নীলের উপর পড়ল। আরমান সাহেবের হাতের চায়ের কাপটা কাঁপতে কাঁপতে পিরিচে লেগে শব্দ করে উঠল। সুফিয়া বেগম আর ঋতু সেদিকে তাকিয়ে পাথরের মতো জমে গেল। শিফা, তুই তুই এখানে কি করছিস? আরমান সাহেবের এই চিৎকারে হাবিব চৌধুরী আর রিহানা বেগম চমকে উঠলেন। তারা বুঝতেই পারছে না আরমান সাহেব কেন এই ফকির নীলকে চিনেছে। ও মাই গড, এই চোরটা এখানেও জুটেছে। হাবিব ভাই, আপনি কি জানেন না এই ছেলেটা কত বড় নীচ? আমরা একে ত্যায্যপুত্র করে বাড়ি থেকে বের করে দিয়েছি। আদিবা, তুই এই চোরটাকে আশ্রয় দিয়েছিস? ও তো আমাদের আলমারি থেকে গয়নার দামি ফাইল চুরি করতে গিয়ে হাতে নাতে ধরা পড়েছিল। ওর জন্য আমাদের মান সম্মান সব শেষ হয়ে গিয়েছিল। আরমান, তোমরা কি বলছো এসব? ওর নাম তো নীল। না, ওর নাম শিফাত। ওকে আমি ত্যায্য করে আমার বাড়ি থেকে বের করে দিয়েছি। নীল তোমার ছেলে, আর ও তোমাদের বাড়িতে চুরি করেছে? হ্যাঁ হাবিব, ও আমার কলঙ্কিত রক্ত। 5 বছর আগে একে আমি পুলিশে দিতে চেয়েছিলাম, কিন্তু ওর মা দয়া করে ওকে শুধু বাড়ি থেকে বের করে দিতে বলেছে। ও চোর, ও ধূর্ত, ও নিশ্চয়ই তোমাদের বাড়িতেও কোনো বড় চুরির মতলবে আছে। ড্রয়িং রুমে এক ভয়াবহ পরিস্থিতি তৈরি হলো। আদিবা অবাক হয়ে নীলের দিকে তাকিয়ে আছে। তার বিশ্বাসই হচ্ছে না যে নীলের নিজের বাবা, মা, বোন তাকে এভাবে অপমান করছে। নীল এতক্ষণ চুপ করেছিল, এবার সে পানির জগটা টেবিলে রেখে ধীর পায়ে আরমান সাহেবের সামনে গিয়ে দাঁড়ালো। বাবা, চলো এখান থেকে। এই চোরের সাথে এক ঘরে থাকলে আমার দম বন্ধ হয়ে আসে। হাবিব আঙ্কেল, একে এক্ষুনি ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিন, না হলে আপনার বাড়ির সব সাফ করে দেবে। হাবিব চৌধুরী এবার গর্জে উঠলেন। তিনি নীলের কলার ধরতে গেলেন। তুই আমার বন্ধুর ছেলে হয়ে আমার বাড়িতে চোর হিসেবে ঢুকেছিস? আদিবা, দেখ তোর স্বামী কত বড় কাল নাগিনি। আরমান, আমি এখনই ওকে পুলিশে দিচ্ছি। নীল চুপ করে দাঁড়িয়ে সব অপমান সহ্য করছিল। তার চোখে জল নেই, আছে শুধু এক গভীর তাচ্ছিল্য। ঠিক তখনই আদিবা নীলের হাত শক্ত করে ধরল। পাশ থেকে আদিবার বড় ভাই আবির চৌধুরী এগিয়ে এলেন। আবির বরাবরই সত্যের পথে চলা মানুষ। বাবা, আঙ্কেল, আপনারা কি নিশ্চিত যে নীলি চুরি করেছিল? কোনো প্রমাণ আছে আপনাদের কাছে? শুধুমাত্র সন্দেহের বশে একজন মানুষকে এভাবে অপমান করা কি ঠিক? আমি নীলকে চিনি। এই 1 মাসে ও এবারের জন্য যা করেছে কোনো চোর তা করে না। আমি নীলের পাশে আছি। থামো তোমরা সবাই। ঋতু আপু, তুমি বলছো নীল চোর? যে নীল নিজের জীবনের ঝুঁকি নিয়ে আমাকে বাঁচিয়েছে, সে তোমাদের গহনা চুরি করেছে? তোমাদের আভিজাত্যর অহংকার তোমাদের এতটা অন্ধ করেছে যে নিজের ছেলেকে চিনতে পারোনি। নীল চোর নয়, বরং তোমাদের বিচার বুদ্ধি চুরি হয়ে গেছে। আদিবা, মুখ সামলে কথা বল। তুই একজন চোরের পক্ষ নিয়ে নিজের বাবার সাথে তর্ক করছিস। আবির, তুইও কি পাগল হয়ে গিয়েছিস? আদিবা নীলের হাত ধরে সিঁড়ির দিকে টেনে নিয়ে যেতে যেতে বলে, হ্যাঁ বাবা, আমি পাগল।
আর এই পাগলামিটাই ঠিক। নীল, চলো এখান থেকে। এই বিষাক্ত মানুষের সাথে এক মুহূর্ত কথা বলাও পাপ। আদিবা সবার সামনে থেকে নীলকে নিয়ে গটগট করে সিঁড়ি দিয়ে নিজের রুমে চলে গেল। আবির চৌধুরীও তাদের পিছু নিলেন। ড্রয়িং রুমে আরমান সাহেব আর হাবিব চৌধুরী রাগে অপমানে গজগজ করতে লাগলেন। মেহমানদের বিদায় দেওয়ার পর হাবিব চৌধুরী আর আরমান সাহেব একান্তে বসলেন। তাদের চোখে মুখে তখন কুটিলতা। হাবিব, এই নীল যদি এই বাড়িতে থাকে তবে আমার আর তোমার সম্মান থাকবে না। ও ত্যায্যপুত্র হয়েও যদি এভাবে সুখে থাকে তবে সমাজে আমাদের নাক কাটা যাবে। ওকে আজ রাতের মধ্যে এই বাড়ি থেকে তাড়াতে হবে। চিন্তা করুন আরমান, আদিবা রাজির ওর মায়ায় পড়েছে, কিন্তু আমি থাকতে সেটা হবে না। আমি এমন একটা চাল চালবো যে নীল নিজেই পালাবার পথ পাবে না। কি করবে? আজ রাতেই আমি আমার ঘর থেকে কিছু দামি দলিলাতি গায়েব করব, তারপর নীলের ব্যাগে সেগুলো ঢুকিয়ে দিয়ে পুলিশ ডাকবো। এবার আর শুধু বাড়ি ছাড়া নয়, জেল খাটিয়ে ওকে জ্যান্ত কবর দেব। আরমান, তুমি আমার পরিচিত থানায় একটু বলে রাখো। চমৎকার, এটাই হবে ওর আসল পাওনা। আজ রাতেই নীলকে আমরা চিরতরে শেষ করে দেব। রুমে আদিবা অস্থির হয়ে পায়চারি করছে। নীল শান্তভাবে বারান্দার গ্রিল ধরে দাঁড়িয়ে আছে। নীল, তুমি কেন কিছু বলছো না? ওরা তোমাকে এত বড় অপবাদ দিল, অথচ তুমি পাথরের মতো দাঁড়িয়ে আছো। কেন বললে না যে ওগুলো মিথ্যা? যারা বিশ্বাস করতে চায় না দেবা, তাদের হাজার প্রমাণ দিলেও লাভ নেই। আমার নিজের বাবা মা যখন আমাকে চিনতে পারেনি, তখন পৃথিবীর কেউ চিনবে এমন আশা করি না। তবে তুমি পাশে আছো, এটাই আমার বড় প্রাপ্তি। আমি আছি নীল, সারা জীবন থাকবো। কেউ তোমাকে এই বাড়ি থেকে বের করতে পারবে না। আদিবা জানে না দরজার উপাশে তার নিজের বাবাই এক ভয়ঙ্কর ষড়যন্ত্রের চাল বুনছেন। যে নীল আমেরিকার টপ বিজনেসম্যান হিসেবে পুরো বিশ্ব শাসন করে, সে কি পারবে তার আপনজনদের এই নিচু ষড়যন্ত্র রুখে দিতে? নাকি নিজের পরিচয় গোপন রাখতে গিয়ে সে সত্যি আজ ছিলে যাবে? পুলিশের উপস্থিতিতে যখন ষড়যন্ত্রের পাশা উল্টে গেল এবং আরমান সাহেবের গাড়িতে চুরির ফাইল পাওয়া গেল, তখন ড্রয়িং রুমের পরিবেশ রণক্ষেত্রে রূপ নিল। হাবিব চৌধুরী আর আরমান সাহেব নিজেদের অপরাধ ঢাকার জন্য হিতাহিত জ্ঞান হারিয়ে ফেললেন। তারা বুঝতে পারলেন আইনের হাত থেকে বাঁচা এখন প্রায় অসম্ভব। এরপর আমাদের দৃশ্য পরিবর্তন হয়। হাবিব চৌধুরী নীলের কলার চেপে ধরে রেগে চিৎকার করছে। তুই সব তোর চাল? তুই ইচ্ছে করে আমাকে ফাঁসানোর জন্য ফাইলটা ওখানে রেখেছিস? তুই শয়তান, তুই আপদ। আমার সম্মান ডুবিয়েছিস তুই। তোকে আজ আমি মেরে ফেলবো। আদিবা আর আবির চৌধুরী তাদের থামানোর চেষ্টা করছিলেন, কিন্তু রাগে অন্ধ হয়ে হাবিব চৌধুরী আর আরমান সাহেব দুজনে মিলে নীলকে সজোরে একটা ধাক্কা দিলেন। ধাক্কাটা এতটাই জোরে ছিল যে নীল তাল সামলাতে না পেরে পেছনের দিকে ছিটকে পড়েছে। ঠিক পেছনেই ছিল একটা ভারী কাঁচের টি টেবিল। একটা বিকট শব্দ, ঝন ঝন। নীলের মাথাটা সরাসরি কাঁচের উপর গিয়ে লাগে। দামি শক্ত কাঁচের অনেকটা অংশ ভেঙে নীলের মাথার পেছনে ঢুকেছে। মুহূর্তেই মেঝে রক্তে ভেসে যায়। নীল! আদিবা দৌড়ে গিয়ে নীলের মাথাটা নিজের কোলে তুলে নেয়। নীলের সাদা শার্ট মুহূর্তে লাল হয়ে গেছে। নীল একবার আদিবার দিকে তাকানোর চেষ্টা করলো। তার ঠোঁট দুটো কেঁপে উঠল কিছু বলার জন্য, কিন্তু তার আগেই তার চোখ দুটো বুঝে এলো। সে জ্ঞান হারিয়ে ফেলল। এরপর দৃশ্য পরিবর্তন হয়। হাসপাতালের করিডোর, ভোর 7:30। পুরো পরিবার এখন সিটি হাসপাতালে। নীলকে ওটিতে নিয়ে যাওয়া হয়েছে। আদিবা অপারেশন থিয়েটারের দরজার সামনে মেঝেতে বসে আছে। তার কান্না থামার কোনো নামগন্ধ নেই। সে পাগলের মতো বিলাপ করছে। আবির চৌধুরী তার পাশে বসে তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছেন। শান্ত হওয়া দিবা, ইনশাআল্লাহ নীল ঠিক হয়ে যাবে। ডাক্তাররা চেষ্টা করছেন। ও যদি ঠিক না হয়, আমি নিজেকে কোনো দিন ক্ষমা করতে পারবো না। আমরা সবাই মিলে ওর জীবনটা বিষিয়ে দিয়েছি। ও তো আমাদের কারো কোনো ক্ষতি করেনি। মেয়ের এমন বুক ফাটা কান্না দেখে হাবিব চৌধুরীর মনে এবার বড় একটা ধাক্কা লাগলো। অপরাধ বোধ তাকে কুড়ে কুড়ে খাচ্ছে। তিনি কাঁপতে কাঁপতে এগিয়ে এসে আদিবার কাঁধে হাত রাখলেন। মা আদিবা, শান্ত হও। আদিবা ঝটকা দিয়ে বাবার হাত সরিয়ে দিয়ে উঠে দাঁড়ালো। একদমই আমাকে স্পর্শ করার চেষ্টা করবেন না। আপনি আমার বাবা, এটা ভাবতেই আমার আজ ঘৃণা হচ্ছে। আপনার আভিজাত্যের লড়াই আজ একটা জলজ্যান্ত মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে। আর আপনি তো সারাক্ষণ ইন্ধন দিয়েছেন। শুনে রাখুন, যদি নীলের কিচ্ছু হয়ে যায় তবে আমি আপনাদের কাউকে ছেড়ে কথা বলবো না। আমি নিজে বাদী হয়ে আপনাদের নামে মামলা করব। আপনাদের এই মুখ আমি আর দেখতে চাই না।
দীর্ঘ 2 ঘন্টা পর অপারেশন থিয়েটারের লাল বাতি নিভে গেল। ডাক্তার মাস্ক খুলতে খুলতে বেরিয়ে এলেন। আদিবার আবির চৌধুরী দ্রুত তার সামনে গিয়ে দাঁড়ালেন। ডাক্তার, নীল কেমন আছে? ও কি বেঁচে আছে? আল্লাহর রহমতে পেশেন্ট এখন বিপদমুক্ত। মাথার পেছনে অনেকটা কাঁচ ঢুকে গিয়েছিল আর রক্তক্ষরণ বেশি হয়েছিল, তাই একটু রিস্ক ছিল। তবে আমরা সফলভাবে কাঁচ বের করেছি এবং সেলাই দিয়েছি। নীল এখন সুস্থ। 1 ঘন্টার মধ্যে আমরা তাকে কেবিনে শিফট করব। আদিবা দেয়াল ধরে দাঁড়িয়ে এক দীর্ঘ নিঃশ্বাস নিল। তার দু চোখ দিয়ে এখন আনন্দের জল পড়ছে। সে মনে মনে সৃষ্টিকর্তাকে অশেষ ধন্যবাদ জানালো। হাবিব চৌধুরী আর আরমান সাহেব এক কোণায় অপরাধীর মতো দাঁড়িয়ে রইলেন। তারা বুঝতে পারলেন নীল হয়তো সুস্থ হয়ে ফিরবে, কিন্তু তাদের সাথে আদিবার আর এই বাড়ির সম্পর্কের সুতোটা আজ চিরতরে ছিঁড়ে গেছে। কেবিনে নীল যখন চোখ খুলবে তখন সে আর সেই পুরনো অবহেলিত নীল থাকবে না। তার ভেতরে থাকে ইঞ্জু শিফাত এবার হয়তো তার আসল রূপে আত্মপ্রকাশ করবে। সাদা ধবধবে কেবিনের ভেতর বিকেলের হালকা আলো এসে পড়েছে। মাথায় ব্যান্ডেজ আর স্যালাইনের নল নিয়ে নীল ধীরে ধীরে চোখ খুলল। চোখ মেলেই সে দেখল আদিবা তার বিছানার পাশে বসে নিঃশব্দে কাঁদছে। নীলকে চোখ খুলতে দেখে আদিবা দ্রুতর হাতটা চেপে ধরল। নীল, তুমি ঠিক আছো? আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম। আমি ঠিক আছি আদিবা, কিন্তু তুমি কাঁদছো কেন? নীল, আমরা আর ওই বাড়িতে ফিরবো না। আমি সিদ্ধান্ত নিয়েছি, আজ থেকে আমি তোমার সাথে থাকবো। যেখানে তুমি নিয়ে যাবে সেখানেই যাব। তুমি কি জানো তুমি কি বলছো? আমি তো সেই গরিব ফকির নীল, যার ঠিকানো ঠিক নেই। আমার সাথে কি ওই অভাবের সংসারে থাকতে পারবে? মাটির ঘরে শুতে পারবে? হ্যাঁ, পারবো। নীল, এটা কোনো আবেগ না। আমি তোমাকে সত্যি অনেক ভালোবাসি। আমার দামি গাড়ি বাড়ি কিচ্ছু লাগবে না, শুধু তোমাকে পাশে চাই। আদিবার চোখের স্বচ্ছতা আর কথার গভীরতা দেখে নীল মুগ্ধ হয়ে তাকিয়ে রইল। সে বুঝতে পারল আদিবা আজ সব মোহ কাটিয়ে তার হয়েছে। নীল মনে মনে ভাবল এখন আর নিজেকে লুকিয়ে রাখার কোনো প্রয়োজন নেই। নীল তখন দরজার দিকে তাকিয়ে আবির চৌধুরীকে ডাক দেয়। নীলের ডাক শুনে আবির চৌধুরী ভেতরে ঢুকলেন। তার হাতে একটা প্যাকেট। নীল, আমি জানি তুমি কি চাইবে। এই নাও তোমার সবচেয়ে বড় অস্ত্র। আবির চৌধুরী প্যাকেট থেকে 3টা দামি ফোন বের করে নীলের হাতে দিলেন। ফোনের মডেল আর রাজকীয় ব্র্যান্ড দেখে আদিবাও ঘরের কোণে দাঁড়িয়ে থাকা হাবিব চৌধুরী আরমান সাহেবদের চোখ কপাল উঠে গেল। নীল দ্রুত একটা ফোন চালু করে আকাশ নামের একজনকে কল করল। আকাশ, কোথায় তুমি? জি স্যার, আমরা এইমাত্র বাংলাদেশে ল্যান্ড করেছি। 2 ঘন্টার মধ্যে আপনার লোকেশনে পৌঁছে যাব। গুড, আমি অপেক্ষা করছি। ফোনটা রেখেই নীল আরেকটা নম্বরে কল করল। এবার তার কণ্ঠ নরম হলো। আসসালামু আলাইকুম মা, কেমন আছো? এই তো বাবা, তোকে ছাড়া যেমন থাকি। তুই কবে আসবি? চিন্তা করো না মা, আমি আগামীকাল দুপুরের মধ্যেই তোমার কাছে আসছি। আর তোমার জন্য বড় সারপ্রাইজ আছে। তোমার বৌমাও সাথে আসছে। আর একে কিছু বলো না, ও যেন অবাক হয়ে যায়। ফোনে নীলকে অন্য কাউকে মা ডাকতে দেখে সুফিয়া বেগমের অর্থাৎ নীলের আসল মায়ের বুকটা যেন ফেটে যাচ্ছিল। তিনি বুঝতে পারলেন তাদের দেওয়া অপবাদে নীলকে অন্য এক মায়ের কোলে ঠেলে দিয়েছে। ঠিক তখনই কেবিনে প্রবেশ করলেন আমিনা চৌধুরী, আদিবার দাদিমা। নীলকে এই অবস্থায় দেখে তিনি হাহাকার করে উঠলেন। দাদু ভাই, এ কি অবস্থা তোর? কার এত বড় সাহস যে তোর এই অবস্থা করলো? কুল ডাউন মাই সুইট হার্ট, আই এম ওকে। আমি কিছুই বুঝতে পারছি না। আবির বলল আদিবার হাজবেন্ডের অ্যাক্সিডেন্ট হয়েছে, তো আমি আমার নাতনি জামাইকে দেখতে আসলাম। কিন্তু তুই এখানে কি করছিস নীল? দাদিমা, ইটস মি, ইয়োর নাতিন জামাই। এই কথা শুনে আমিনা চৌধুরী বসা থেকে উঠে দাঁড়ালেন। তার মুখ বিস্ময়ে হা হয়ে গেল। কি কি সব বলছিস? আদিবা তো তোর থেকে 1 বছরের বড়, আর তুই এতদিন এই বাড়িতে চাকর সেজে কিভাবে ছিলি? এটা কিভাবে সম্ভব? নীল আবির চৌধুরীর দিকে ইশারা করে, এই চেহারাটার কারণে সব সম্ভব হয়েছে দাদিমা। আমি চেয়েছিলাম আমার লাইফ পার্টনার যেন আমায় সত্যি ভালোবাসে, কারণ তুমি তো জানোই সবচেয়ে কাছের মানুষের থেকে আমি বড় ধোঁকা খেয়েছি। তাই পরিচয় লুকিয়ে যাচাই করতে চেয়েছিলাম। আর আমার রাগ, বললাম দাদিমা, এই মানুষের চেহারার কারণে সব কিছু সম্ভব হয়েছে। কথার মাঝখানে কেবিনের দরজা খুলে গেল। কালো স্যুট পরা একজন সুঠামদেহী যুবক আকাশ প্রবেশ করল। তার পেছনে আরও 2জন উচ্চপদস্থ কর্মকর্তা। বাইরে 20 জন বডিগার্ড পাহারায় দাঁড়িয়ে। স্যার, সবকিছু রেডি। আমি আপনার প্রাইভেট জেট নিয়ে এসেছি। আর মাত্র 3 ঘন্টা পর আমাদের ফ্লাইট। আমাদের এখনই বের হওয়া উচিত। নীল তখন আবির চৌধুরীর দিকে তাকায়। দাদিমা,
আপনারা তৈরি তো? অনেক দিন হলো আমেরিকা যাওয়া হয় না, চলুন এবার। আমরা তো যাবই নীল, তবে আমি ভাবছি এরা এতদিন তোমার সাথে যে ব্যবহার করেছে এরাও চলুক সাথে, নিজের চোখে দেখুক যে ফকিরকে তারা লাথি মেরেছে সে আসলে কে। এখানে আবির চৌধুরী আদিবার বাবা মা নীলের আসল বাবা মায়ের কথা বলছে। ঠিক আছে দাদিমা, সমস্যা নেই। আকাশ, তুমি কোন জেট এনেছো? সবাই ধরবে তো? স্যার আমি বোয়িং বিজনেস জেটটি এনেছি, জায়গার কোনো অভাব হবে না। আকাশ নীলের হাতে একটা দামি কাপড়ের ব্যাগ দিল। নীল দ্রুত ওয়াশরুমে গিয়ে চেঞ্জ করে বেরিয়ে এলো। এখন আর সেই ছেঁড়া শার্ট পরা নীল নয়। নীল যখন আদিবার হাত ধরে কেবিন থেকে বেরোলো, তখন করিডোরে দাঁড়িয়ে থাকা 20 জন বডিগার্ড একসাথে মাথা নত করে সম্মান জানালো। ওয়েলকাম ব্যাক স্যার। হাসপাতালে নিচে এসে আদিবা দেখলো সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে অনেকগুলো কালো SUV গাড়ি, যেগুলোর প্রতিটিতে FN গ্রুপ এর লোগো জ্বলজ্বল করছে। আকাশ একটা গাড়ির দরজা খুলে দিলে নীল আদিবাকে নিয়ে বসে পড়ল। হাবিব চৌধুরী আর আরমান সাহেব নিজেদের চোখের জল মুছতে মুছতে অন্য গাড়িতে উঠলেন। গাড়িতে উঠে আদিবা নীলের হাত জড়িয়ে ধরে বলে, নীল, আমি কিচ্ছু বুঝতে পারছি না, আমরা কোথায় যাচ্ছি? তুমি আসলে কে? নীল আদিবার কপালে আলতো করে মাথা ঠেকিয়ে বলে, শুধু একটু অপেক্ষা করো আদিবা, মেঘ কেটে গেছে, এবার তোমার রাজপ্রাসাদ দেখার সময় হয়েছে। গাড়িবহর সাইরেন বাজিয়ে এয়ারপোর্টের দিকে ছুটতে লাগলো। আমেরিকার সেই টপ বিজনেসম্যান আজ তার রানীকে নিয়ে নিজের সাম্রাজ্যে ফিরছে। এয়ারপোর্টের VIP লাউঞ্জের দিকে গাড়িগুলো দ্রুত এগিয়ে চলছে। গাড়ির ভেতরের পরিবেশটা এখন অনেকটা হালকা। আদিবা নীলের হাত শক্ত করে ধরে জানালার বাইরে তাকিয়ে আছে। তার মনে এখন অনেক বিস্ময়। নীল তার আইপ্যাডে কিছু জরুরি ইমেইল চেক করছে। এমন সময় ফ্রন্ট সিটে বসা আকাশ ঘাড় ঘুরিয়ে নীলের দিকে তাকালো। তার মুখটা একদম ফ্যাকাশে। স্যার প্লিজ আজকের মতো আমাকে বাঁচিয়ে দিন, আমি আপনার সব কথা শুনবো। কি হয়েছে আকাশ, তুমি এখানে আবার কি করলে? তুমি কি এয়ারপোর্টের ক্লিয়ারেন্স নিয়ে কোনো গন্ডগোল করেছো? না স্যার, সেরকম কিছু না। আসলে স্যার একটা মারাত্মক ভুল হয়ে গেছে। নীলা ম্যামকে আমি আপনার অ্যাক্সিডেন্টের কথা জানাইনি, ভেবেছিলাম আপনি সুস্থ হলে নিজেই জানাবেন। কিন্তু তিনি কোনোভাবে আধ ঘন্টা আগে সব জানতে পেরেছেন। তিনি এখন এয়ারপোর্টে আপনাকে বিদায় দিতে এসেছেন। কিন্তু আমাকে পেলে তো তিনি কি যে করে ফেলবেন, তার বাকিটা তো আপনার জানাই আছে স্যার। ম্যামের রাগ সম্পর্কে তো আপনার ধারণা আছে। ও, তার মানে তুমি নীলার থেকে বাঁচার চেষ্টা করছো? তুমি ভুল করছো আকাশ, সেটা শাস্তি তো তোমাকে পেতেই হবে। আমি এর মধ্যে নেই, আবু যা করার তাই করবে। স্যার আপনি নিজের বিশ্বস্ত পিএসকে এভাবে বলতে পারলেন? আমি তো আপনার ভালোর জন্যই করিনি। তাদের কথার মাঝে গাড়িগুলো এয়ারপোর্টের রানওয়ের কাছাকাছি VIP এন্ট্রান্সে প্রবেশ করলো। গাড়ি থামতে 20 জন বডিগার্ড দ্রুত নেমে চারপাশ ঘিরে ধরল। চারপাশ ঘিরে ফেলল। নীল আদিবার হাত ধরে গাড়ি থেকে নামলো। ঠিক সেই মুহূর্তে প্রবেশ পথ দিয়ে একজন সুন্দরী তরুণীকে প্রায় দৌড়ে আসতে দেখা গেল। নীল আদিবার হাত ছেড়ে দিয়ে দ্রুত দৌড়ে গিয়ে সেই মেয়েটাকে জড়িয়ে ধরল। মেয়েটি হু হু করে কাঁদছিল। নীল তাকে শান্ত করে পাশের একটা চেয়ারে বসালো এবং নিজে তার সামনে হাঁটু গেড়ে বসলো। আপু তুমি কাঁদছো কেন? এই দেখো, আমি তো একদমই ঠিক আছি, সামান্য একটু ছুট পেয়েছি মাত্র। না নীল, তুই একদম ঠিক নেই। এটা তোর চেহারাটা কেমন হয়েছে? শরীরের কি একটু যত্ন নিসনি? কেন আকাশ আমাকে আগে জানালো না? সরি আপু, আকাশকে আমি বারণ করেছিলাম। এই দেখো কানে ধরেছি, আর এমন হবে না। আর এমন কিছু করার সুযোগও তুই পাবি না নীল, তোকে আমি একা আর কোথাও যেতে দিচ্ছি না। ঠিক তখনই হাবিব চৌধুরী আর রিহানা বেগম সেখানে এসে পৌঁছালেন। নীলকে দেখে হাবিব চৌধুরী চমকে উঠলেন। মিসেস নীলা, আপনি এখানে? আপনি তো এই দেশের বিজনেস ম্যাগাজিনের কভারে থাকেন, আপনি এখানে কেন? হ্যাঁ হাবিব সাহেব, আমি নীলা। আর নীল আমারই ছোট ভাই। ছি হাবিব সাহেব, আপনারা নীলের সাথে যা করেছেন তা শোনার পর আপনাদের মানুষ বলতেও না আমার ঘৃণা হচ্ছে। আপনারা এত নিচু মনে মানুষ, সেটা আমার আগে জানা ছিল না। হাবিব চৌধুরী লজ্জায় মাথা নিচু করে ফেললেন। নীলার ছোট ভাই নীল, এটা তিনি কল্পনাও করেননি। প্রত্যেক সফল পুরুষের সফলতার পেছনে একজন সার্থক আদর্শ নারীর অবদান থাকে। ইনি হচ্ছে আমার সেই আদর্শ নারী। তখনই পাশ থেকে নীলার হাজব্যান্ড তানভীর আহমেদ এগিয়ে এলেন। আপুকে পেয়ে তো দুলাভাইকে ভুলেই গিয়েছিস নীল, একবারও কি মনে হলো না একটা ভাইয়াও আছে যে তোর জন্য টেনশন করছিল? নীল তানভীরকে দেখে তাকে জড়িয়ে ধরে। সরি ভাইয়া, আবুকে দেখে আবেগী হয়ে গিয়েছিলাম। 1 মিনিট, এই আকাশটা কোথায়? ওরে তো আজ আমি শেষ করব। আকাশ, সামনে আয়।
ম্যাম, আমি এখানে, কিন্তু এখন আমার বিচার করার সময় নেই, ফ্লাইটের সময় হয়ে গেছে। প্লিজ আগে প্লেনে উঠুন। বাদ দাও আপু, আর তোমরাও তৈরি হও, তোমরাও আমাদের সাথে যাবে। আরে না, এই মুহূর্তে যাওয়া সম্ভব না। অনেক দিন এমনিতেই অফিসে যাওয়া হয়নি, অনেক কাজ জমে গিয়েছে। এই, তুমি কি ভুলে গিয়েছো কাল বাড়িতে কি হবে? ওহো, আসলেই তো ভুলে গিয়েছিলাম। তাহলে তো অফিস বাদ, আমাদের আজকেই যেতে হবে, এখনই যেতে হবে, সব কাজ বাদ। হ্যাঁ, এত করে মনে হলো তাহলে। আগে যদি মনে থাকতো তাহলে কি আর আমি না যাওয়ার কথা বলতাম? আচ্ছা, এখন আর বাড়তি কথা বলো না তো, ফ্লাইটের সময় হয়ে যাচ্ছে, চলো। সবাই মিলে এনজে সিফাতের সেই রাজকীয় প্রাইভেট জেটে উঠে পড়ল। আদিবা জানলার পাশে বসে নীলের ফোনের দিকে তাকাতেই তার নজর কাড়ল ফোনের ওয়ালপেপারে থাকা একটা ফুটফুটে মেয়ের ছবির দিকে। নীল, এই মেয়েটাকে খুব মিষ্টি দেখতে তো। ও আমার ছোট বোন আরিয়া, মানে তোমার একমাত্র ননদ। ও খুব জেদি, তবে তোমাকে খুব পছন্দ করবে। আর শোনো আদিবা, বাড়িতে বলছে আমার মাকে কোনো আন্টি বা অন্য কিছু বলে ডেকো না, মা কিন্তু অনেক সেন্সিটিভ, সরাসরি মা বলে ডাকবে, তাহলেই দেখবে তিনি তোমাকে কত আপন করে নেন। আদিবা বুক ভরে নিঃশ্বাস নিল। সে এক অনিশ্চিত জীবন থেকে আজ এক রাজকীয় সম্পর্কের দিকে যাচ্ছে। জেটের ইঞ্জিন গর্জে উঠল, আর কিছুক্ষণের মধ্যেই নীল তার সাম্রাজ্যের দিকে উড়াল দিল। প্রায় 16 ঘন্টার দীর্ঘ সফর শেষে নীলের রাজকীয় প্রাইভেট জেট নিউ ইয়র্ক এয়ারপোর্টে ল্যান্ড করল। রানওয়েতে আগে থেকে প্রস্তুত ছিল নীলের নিজস্ব ব্ল্যাক ক্যাডিল্যাক বহর। সাধারণ যাত্রীদের মতো কোনো চেকিং বা লাইনে দাঁড়ানোর প্রয়োজন নীলের নেই, কারণ এই শহরের অর্থনীতির একটা বড় অংশ নিয়ন্ত্রণ করে তার এফএন গ্রুপ। নীল আদিবার হাত ধরে সরাসরি গাড়িতে উঠে পড়ল। প্রায় 30 মিনিট ড্রাইভ করার পর গাড়িগুলো প্রবেশ করল নিউ ইয়র্কের সবচেয়ে অভিজাত এলাকায় অবস্থিত নীলের সেই বিশাল রাজকীয় মেনশনে। বাড়ির বিশাল মেইন গেটের সামনে অধীর আগ্রহে দাঁড়িয়েছিলেন নীলের বাবা এবং নীলের মা। গাড়ি থামতে নীল দ্রুত নেমে এলো। নীলকে দেখা মাত্রই তার মা দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরলেন। তার দু চোখ দিয়ে অঝোর ধারায় জল পড়ছে। নীলকে জড়িয়ে ধরে কপালে গালে চুমু দিলেন। ওরে আমার পাগল ছেলে, কতদিন পর তোকে এইভাবে বুকে পেলাম। শরীরটা কত শুকিয়ে গেছে রে তোর, আর কোনোদিন তোকে চোখের আড়াল হতে দেব না। নীল মায়ের চোখের জল মুছে দিয়ে, শান্ত হও মা, দেখো তোমার ছেলে একদম ঠিক আছে, আর এবার তো একা আসেনি, তোমার জন্য কাউকে সাথে নিয়ে এসেছি। নীলের মা এবার তার নজর ফেরালেন গাড়ির পাশে দাঁড়িয়ে থাকা আদিবার দিকে। আদিবা খুব সংকোচ নিয়ে দাঁড়িয়েছিল। সুফিয়া বেগম পরম মমতায় এগিয়ে গিয়ে আদিবাকে জড়িয়ে ধরলেন এবং তার কপালে একটা স্নেহের চুমু দিলেন। মা আদিবা, তোমাকে তো ছবিতেই দেখেছি, কিন্তু বাস্তবে তুমি তার চেয়েও অনেক বেশি সুন্দর। আমার ছেলের জীবনটা তুমিই তো পূর্ণ করে দিলে মা, তোমার অনেক ঋণ আমাদের উপর। আদিবা মায়ের পা ছুঁয়ে সালাম করে। এসব কি বলছেন মা? আপনারাই তো আমার আসল আশ্রয়। আমাকে নিজের মেয়ে হিসেবে গ্রহণ করলে আমি ধন্য। সবাই বাড়িতে প্রবেশ করলো। নীলের রাজপ্রাসাদ সম এই বাড়ি দেখে আদিবা যেন নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না। প্রতিটা আসবাবপত্র থেকে শুরু করে ঝাড়বাতি সবকিছুতে আভিজাত্যের ছাপ। মা আরিয়া কোথায়? ওকে তো দেখছি না। ও তো কলেজে গিয়েছে বাবা, হয়তো কিছুক্ষণের মধ্যে চলে আসবে। তুই আদিবাকে নিয়ে ঘরে যা, ফ্রেশ হয়ে নে। নীল আদিবাকে নিয়ে তাদের বেডরুমে গেল। রুমের বিশালতা আর সাজসজ্জা দেখে আদিবা হা হয়ে গেল। নীল মুচকি হেসে আলমারি থেকে একটা সুন্দর ট্রেডিশনাল 3 পিস বের করে আদিবার হাতে দিল। আদিবা, আপাতত এটা পরে ফ্রেশ হয়ে নাও। আর হ্যাঁ, আজ থেকে তোমার জন্য একটা ছোট নিয়ম, এই বাড়িতে তুমি কোনো মডার্ন ড্রেস পরতে পারবে না। আমি চাই তুমি সবসময় ট্রেডিশনাল পোশাকে থাকো, তোমাকে ওটাতে সবচেয়ে বেশি মানায়। তোমার আদেশ শিরোধার্য। আমারও এখন এইটাই ভালো লাগছে। ফ্রেশ হয়ে নীল আর আদিবা নিচে ড্রয়িং রুমে এসে সবার সাথে বসলো। গল্পগুজব চলছিল। ঠিক তখনই বাড়ির বাইরে গাড়ির হর্ন আর টায়ারের ঘর্ষণের শব্দ শোনা গেল। নীল বুঝতে পারল তার ছোট বোন আরিয়া এসেছে। নীল চট করে উঠে গিয়ে দরজার ঠিক পেছনের আড়ালে লুকিয়ে পড়ল। আরিয়া তার ব্যাগটা কাঁধে নিয়ে ঝড়ের গতিতে বাড়িতে ঢুকলো। ড্রয়িং রুমে অপরিচিত এত মানুষকে দেখে সে থমকে দাঁড়ালো। আরে, এত লোকজন কেন? মা, কোনো পার্টি আছে নাকি আজ? হাই আপু। আরিয়া চমকে উঠে পেছনে তাকালো। নীলকে দেখে 1 সেকেন্ডের জন্য সে স্তম্ভিত হয়ে রইল। তারপরেই এক বিশাল চিৎকার দিল, ভাইয়া! আরিয়া ঝাঁপিয়ে পড়ে নীলকে জড়িয়ে ধরল। সে কান্নায় আর হাসিতে একাকার করে ফেলল। তুই কত বড় পচা ভাইয়া! আমাকে ছাড়া কেউ এভাবে এতদিন বাইরে থাকলি?
আমি তোর উপর অনেক রেগেছিলাম, কিন্তু এখন তোকে ছাড়ছি না। আচ্ছা বাবা, শান্ত হও। এবার দেখ তোর জন্য কাকে এনেছি। নীল আরিয়াকে আদিবার সামনে নিয়ে গেল। আদিবা হাসি মুখে দাঁড়িয়ে আছে। আরিয়া, ইনি তোমার আদিবা ভাবি। আর আদিবা, এই হলো আমাদের পরিবারের সবচেয়ে বড় আপদ আরিয়া। ওয়াও ভাইয়া, তুমি তো দেখি একটা পরী ধরে এনেছো। ভাবি, তুমি এত কিউট কেন? আজ থেকে কিন্তু আমি তোমার টিমে। ভাইয়া কোনো দুষ্টুমি করলে আমাকে বলবো, আমি ওকে একদম সোজা করে দেব। আদিবা আরিয়াকে জড়িয়ে ধরে। অবশ্যই, এখন থেকে আমরা দুজন এক দল, আর তোমার ভাইয়া অন্য দল। সারা বাড়িতে হাসির রোল পড়ে গেল। যে বাড়িটা এতদিন বিষণ্ণ ছিল, আজ সেখানে আনন্দের জোয়ার বয়ে যাচ্ছে। দুপুরের সূর্য তখন মাথার উপরে। নীলের নিউ ইয়র্কের মেনশনে এক রাজকীয় ব্যস্ততা। সবাই ড্রয়িং রুমে বসে গল্প করছিল। এমন সময় আকাশ দ্রুত পায়ে ভেতরে এসে দাঁড়ালো। স্যার, আপনার জুনিয়র এসে পৌঁছেছে। সার্ভিস সেন্টার থেকে ওরা এইমাত্র গাড়িটা নিয়ে এলো। অবশেষে এলো তাহলে, চলো দেখে আসি। নীল উঠে দাঁড়াতেই কৌতূহলী হয়ে আদিবা, আবির চৌধুরী এবং পেছনে থাকা হাবিব চৌধুরী ও আরমান সাহেবের পরিবারও বাইরে বেরিয়ে এলো। বাড়ির বিশাল মেইন গেট দিয়ে একটা বিশাল একা ঢাকা ট্রাক ভেতরে প্রবেশ করলো। ট্রাকটা থামার পর পেছনের হাইড্রোলিক দরজাটা ধীরে ধীরে নিচে নেমে এলো। ভেতরে রাখা কুচকুচে কালো রঙের একটা অত্যাধুনিক হাইপার কার, যার চাকচিক্য দেখে চোখ ধাঁধিয়ে যায়। নীল নিজের জায়গায় দাঁড়িয়ে হালকা শীষ দিয়ে ডাক দিল, জুনিয়র, কাম টু ড্যাডি। নীলের ভয়েস কমান্ড পাওয়া মাত্রই গাড়িটার ইঞ্জিন এক গর্জনে গর্জে উঠল। কোনো চালক ছাড়াই গাড়িটা স্বয়ংক্রিয়ভাবে স্টার্ট হলো এবং অত্যন্ত মসৃণভাবে ট্রাক থেকে নেমে এসে ঠিক নীলের সামনে এসে থামল। এই দৃশ্য দেখে আদিবা তো বটে, হাবিব চৌধুরী আর আরমান সাহেব নিজেদের চোখকেও বিশ্বাস করতে পারছিলেন না। আধুনিক প্রযুক্তির এই জাদু তাদের হতভম্ব করে দিল। সবাই যখন সে গাড়ি নিয়ে মুগ্ধ, ঠিক তখনই বাড়ির মেইন গেট দিয়ে একটা উজ্জ্বল গোলাপি রঙের মার্সিডিজ বেঞ্জ ঝড়ের গতিতে ভেতরে ঢুকল। গাড়িটা সরাসরি নীলের জুনিয়রের সামনে এসে ব্রেক কষল। নীল গাড়িটা দেখে এক গাল হাসলো এবং সাথে সাথে নিজের দুই কান ধরে উঠবস শুরু করলো। গাড়ি থেকে চোখে সানগ্লাস পরা এক সুন্দরী আধুনিক তরুণী বেরিয়ে এলো। তার চোখে মুখে রাজ্যের অভিমান আর রাগ। সে গদগদ করে নীলের সামনে গিয়ে নীলের কানটা সজোরে টেনে ধরল। কি রে শয়তান, তোর সাহস তো কম না। তুই বাংলাদেশে গিয়েছিস, অথচ আমাকে একবারও জানানোর প্রয়োজন মনে করলি না? আমি কি তোর কেউ না? আমার সাথে কথা বলা কি তোর বন্ধ? তিশা ছাড়ো, কানে লাগছে তো। আসলে সব এত হুটহাট হলো যে ফোন করার সময় পায়নি। সরি বেস্টু। মেয়েটা নীলের কান ছেড়ে দিয়ে তাকে পরম মমতায় জড়িয়ে ধরল। নীলও তাকে জড়িয়ে ধরে পিঠ চাপড়ে দিল। আদিবা অবাক হয়ে তাকিয়ে আছে। মেয়েটা নীলের কে? তিশা নীলকে ছেড়ে দিয়ে, তোকে কতদিন পরে দেখছি নীল, এ কেমন অবস্থা করেছিস নিজের? তোর এই ব্যান্ডেজ কেন? কে করেছে এই অবস্থা? ও কিছু না তিশা, ছোটখাটো একটা দুর্ঘটনা। এই যে দেখো, তোমার নতুন ভাবি আদিবা। আদিবা, ও হলো আমার বেস্ট ফ্রেন্ড তিশা। আমার শুরুর দিনগুলো থেকে ও আমার পাশে আছে। ও আমার বিজনেসেরও বড় একটা অংশ দেখাশোনা করে। ওয়াও নীল, তুই তো দেখি সত্যি সত্যি একটা হিরে খুঁজে এনেছিস। ভাবি, এই ছেলেটা যদি আপনাকে একটুও জ্বালায় আমাকে বলবেন। আমি ওর এই দামি দামি সব গাড়ি 1 সেকেন্ডে গ্যারেজ থেকে উধাও করে দেব। অবশ্যই, আসলে তোমার বন্ধুকে বুঝতে পারা আমার জন্য অনেক সময়ের ব্যাপার ছিল। ও আচ্ছা, এরাই কি সেই মহান মানুষ যারা আমার বন্ধুকে চোর বলে অপবাদ দিয়েছিল? নীল, তুই এদের কেন এখানে নিয়ে এসেছিস? এদের তো গেটের বাইরে রাখা উচিত ছিল। থাক তিশা, ওসব কথা এখন না। মেহমানদের সামনে কিছু বলতে নেই। ওরা নিজেদের চোখই দেখুক আমি এখন কোথায়। তিশা নীলের হাত ধরে ভেতরে যাওয়ার জন্য পা বাড়ালো। আদিবা লক্ষ্য করলো নীলের বন্ধু তিশার সাথে নীলের সম্পর্কটা অনেক গভীর আর বিশ্বাসের। বাড়ির পরিবেশটা এখন আনন্দ আর আভিজাত্যে ভরপুর। কিন্তু হাবিব চৌধুরী আর আরমান সাহেবের জন্য প্রতিটা মুহূর্ত যেন এক বিশাল লজ্জার দহন হয়ে দাঁড়িয়েছে। দুপুরে রাজকীয় খাবার শেষ হওয়ার পর তিশা আর আরিয়া মিলে আদিবাকে একরকম জোর করে তার রুম থেকে নিয়ে গেল। তাদের চোখে মুখে এক গোপন রহস্যের হাসি। আদিবা কিছু বুঝতে না পেরেও তাদের সাথে চলে গেল। নীল তখন নিজের রুমে গিয়ে আলমারি থেকে একটা ধবধবে সাদা রেশমি পাঞ্জাবি বের করলো। পাঞ্জাবির হাতা আর গলায় খুব সূক্ষ্ম সোনালি সুতোর কাজ করা। সে নিজের ব্যান্ডেজটা নতুন করে গুছিয়ে নিয়ে পাঞ্জাবিটা পরে আয়নার সামনে দাঁড়ালো। আজ তাকে কোনো বিজনেসম্যান নয়, বরং এক শান্ত ও মার্জিত বাঙালি বর হিসেবে দেখাচ্ছে। সন্ধ্যার ছায়া যখন নিউ ইয়র্কের এই বিশাল প্রাসাদের উপর নামল,
তখন পুরো মেনশন আলোকসজ্জায় ঝলমল করে উঠল। বাড়ির লন এবং ইনডোর বাগানটিকে সাদা গোলাপ আর বিদেশি টিউলিপ দিয়ে সাজানো হয়েছে। ঠিক সন্ধ্যার দিকে বাড়িতে একজন বয়স্ক ভদ্রলোককে প্রবেশ করতে দেখা গেল। তার হাতে একটা কালো ব্যাগ। তিনি আর কেউ নন, শহরের বিখ্যাত কাজী সাহেব। নীল ড্রয়িং রুমের মাঝখানে শান্ত হয়ে দাঁড়িয়েছিল। আবির চৌধুরী নীলকে পাঞ্জাবিতে দেখে এবং কাজী সাহেবকে দেখে কিছুটা অবাক হলেন। তিনি দ্রুত নীলের কাছে এগিয়ে এলেন। নীল, কি হচ্ছে এসব? কাজী সাহেব কেন এসেছেন? আর তুমি বা এভাবে সেজেছো কেন? দাদা ভাই, আমি আদিবাকে আবার বিয়ে করতে চাই। বিয়ে করতে চাও মানে? তোমাদের তো বিয়ে হয়েই আছে। না দাদা ভাই, আপনাদের বাড়িতে সেই যে বিয়েটা হয়েছিল সেটা ছিল একটা অপবাদ আর অপমানের বিয়ে। সেখানে কোনো ভালোবাসা ছিল না, কোনো সম্মান ছিল না। আদিবাকে সেই রাতে আমার গলায় ঝুলিয়ে দেওয়া হয়েছিল একজন চোর আর ফকিরের সাথে শাস্তি স্বরূপ। সে বিয়ের কোনো মর্যাদা আমার মনের কাছে নেই। আজ আমি আমার নিজ পরিচয়ে সজ্ঞানে এবং সম্মানের সাথে আদিবাকে আমার স্ত্রী হিসেবে গ্রহণ করতে চাই। আমি চাই আদিবা জানুক সে কোনো ভিখারিকে নয়, বরং অ্যান্স জেট সিফাতকে বিয়ে করছে। নীলের কথা শুনে আবির চৌধুরীর চোখে পানি চলে এলো। সে বুঝতে পারল নীলের আত্মসম্মান বোধ কতটা প্রবল। ঠিক তখনই সিঁড়ি দিয়ে আদিবা নামতে শুরু করলো। তিশা আর আরিয়া তাকে একটা টকটকে লাল বেনারসি শাড়িতে সাজিয়েছে। আদিবার মাথায় ওড়না, হাতে কাচের চুড়ি আর হালকা গয়না। তাকে আজ কোনো রানীর চেয়ে কম লাগছে না। আদিবা যখন নীলকে পাঞ্জাবিতে দেখল এবং সামনে কাজী সাহেবকে বসা দেখল, তখন সে লজ্জায় আর বিস্ময়ে স্থির হয়ে গেল। দেখ ভাইয়া, তোর পরি চলে এসেছে। আজ কিন্তু নীল তোর কোনো বিজনেস ডিল নেই, আর শুধু তোর জীবনের সবচেয়ে বড় ডিল ভালোবাসার ডিল। নীল এগিয়ে গিয়ে আদিবার হাত ধরল। আদিবার হাত কাঁপছিল। নীল তার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, আজকের পর থেকে তোমার এই অপমানিত বিয়ের স্মৃতি সব মুছে যাবে আদিবা। আজ থেকে তুমি শুধু আমার। হাবিব চৌধুরী আর রেহানা বেগম এক কোনায় অপরাধীর মতো দাঁড়িয়ে দেখছিলেন। যে নীলকে তারা ঘাড় ধাক্কা দিয়ে বের করতে চেয়েছিলেন, সেই নীল আজ তাদের মেয়েকে রাজকীয় সম্মানে নতুন করে আপন করে নিচ্ছে। তাদের নিজেদের উপর ঘৃণা হতে লাগলো। আসসালামু আলাইকুম। বর এবং কনে দুজনেই কি এই বিয়েতে সম্মত? কবুল। আদিবা চোখের কোণে আনন্দের জল নিয়ে কবুল। খাতা কলমে সই করার পর নীল আদিবার কপালে একটা দীর্ঘ চুমু দিল। পুরো হলরুমে হাততালির শব্দ শোনা গেল। আরমান সাহেব আর সুফিয়া বেগম এগিয়ে এসে নতুন দম্পতিকে দোয়া করলেন। তিশা আর আকাশ তখন মিষ্টি বিতরণে ব্যস্ত। কিন্তু উৎসবের এই আমেজের মাঝে নীলের ফোনে একটা মেসেজ এলো। সে মেসেজটি দেখে তার হাসিটা কিছুটা রহস্যময় হয়ে উঠল। বিয়ের রাজকীয় আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর রাতের নিস্তব্ধতা নেমেছে নিউ ইয়র্কের সেই বিলাসবহুল প্রাসাদে। চারদিকে শুধু রজনীগন্ধা আর দামি পারফিউমের মায়াবী সুবাস। নীল আর আদিবা এখন তাদের বিশাল ডুপ্লেক্স রুমের বেলকানিতে বসে আছে। সামনে নিউ ইয়র্কের আলোকোজ্জ্বল শহর আর মাথার উপর খোলা আকাশ। নীল আদিবার হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে ধীরে স্বরে তার জীবনের সেই অন্ধকার দিনগুলোর কথা বলা শুরু করলো। আদিবা, আজ আমি তোমাকে এমন কিছু বলবো যা আমি কোনোদিনও কাউকে বলিনি। বাংলাদেশে যাদের দেখলে আরমান সাহেব আর সুফিয়া বেগম, তারা আমার জন্মদাতা বাবা মা ঠিকই, কিন্তু তারা আমাকে ত্যায্যপুত্র করে রাস্তায় ছুঁড়ে ফেলেছিলেন। আমার নিজের রক্ত যখন আমাকে চোর বাবা দিয়ে তাড়িয়ে দিয়েছিল, তখন আমার পকেটে 10 টাকাও ছিল না। ক্ষুধার জ্বালায় আমি যখন রাস্তার মোড়ে বসে কাঁদছিলাম, তখন আমার সাথে দেখা হয় নীলা আপুর। নীলা আপুর সাথে তবে তোমার সম্পর্ক কি? ও আমার পালক বোন। তিনি সেদিন আমার চোখের জল দেখে আমাকে নিজের বাড়িতে আশ্রয় দিয়েছিলেন। তিনি আর দুলাভাই তানবীর মিলে আমার পড়ালেখার দায়িত্ব নেন। আমার মেয়েদের থেকে তারাই আমাকে গোপনে আমেরিকায় পাঠানোর ব্যবস্থা করেন। এখানে আসার পর নিঃস্ব অবস্থায় আমার পরিচয় হয় এই বাড়ির মালিক মিস্টার জেফরি আর তার স্ত্রীর সাথে। তাদের কোনো সন্তান ছিল না। তারা আমাকে শুধু আশ্রয় দেয়নি, তাদের সব বিজনেস আর এই বিশাল সাম্রাজ্যের উত্তরাধিকারী করে গড়ে তুলেছেন। আজ আমি যে এনজে সিফাত, তার পেছনে এই বাবা মায়ের অবদান সবচেয়ে বেশি। আদিবা, এতদিন আমি অপমানের প্রতিশোধের আগুনে জ্বলছিলাম, কিন্তু তোমাকে পাওয়ার পর আমি বুঝেছি শান্তি প্রতিশোধে নয়, শান্তি হচ্ছে ভালোবাসায়। আমি আমার বাকিটা জীবন তোমাকে নিয়ে এই শান্তিতে কাটাতে চাই। কথাগুলো শেষ করে নীল হঠাৎ চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। তারপর আদিবার সামনে একদম রাজপুত্রের মতো এক হাঁটু গেড়ে বসলো। পকেট থেকে একটা ছোট নীল মখমলের বাক্স বের করে তা খুলল সে। ভেতরে থাকা বিরল নীল হীরের আংটিটি চাঁদের আলোয় ঝকমক করে উঠল। আদিবা, জীবনের অনেকটা পথ আমি একা চলেছি, অনেক
চড়াই উতরাই পার করেছি, কিন্তু আজ থেকে আমি আর একা হতে চাই না। তুমি কি নীল থেকে এনজে সিফাত হয়ে ওঠার এই মানুষটা সারা জীবনের সঙ্গী হবে? তুমি কি আমায় কথা দেবে আমাদের মাঝে আর কোনোদিন কোনো ভুল বোঝাবুঝি আসবে না? আদিবা খুশিতে চোখের জল মুছে। আমি আজ থেকে শুধু তোমারই নীল, এই সাম্রাজ্য নয়। আমার কাছে তুমি আমার সব। আমি সারা জীবন তোমার ছায়া হয়ে থাকতে চাই। নীল পরম মমতায় আদিবার আঙ্গুলে আংটিটি পরিয়ে দিল। আদিবা নীলকে টেনে তুলে শক্ত করে জড়িয়ে ধরল। দুই হৃদয়ের সব মান অভিমান আজ রাতের বাতাসে মিলিয়ে একাকার হয়ে গেল। নীল আদিবাকে পাঁজাকোলা করে কোলে তুলে নিয়ে রুমের ভেতরে এলো। পুরো রুমটি আজ লাল আর সাদা গোলাপের পাপড়ি দিয়ে সাজানো। নীল আদিবাকে বিছানায় আলতো করে বসিয়ে দিয়ে তার মুখের উপর আসা অবাধ্য চুলগুলো কানে গুজে দিল। আজ থেকে তুমি এই সাম্রাজ্যের রানী আর আমার হৃদয়ের একমাত্র মালকিন। আদিবা লাজুক হেসে নীলের বুকে মুখ লুকায়। আর তুমি আমার সেই নীল, যাকে আমি সবসময় ভালোবেসে যাব। নীল ধীরে ধীরে আদিবার একদম কাছে এগিয়ে গেল। নীল আদিবার ঠোঁট ছোড়া নিজের ঠোঁটে নিয়ে নিল। আদিবা নীলকে শক্ত করে নিজের বাহুডোরে জড়িয়ে ধরে। রুমের উজ্জ্বল আলোগুলো নিভে গিয়ে এক মায়াবী নীলচে আলো জ্বলে উঠল। দীর্ঘ অবহেলা, ষড়যন্ত্র আর সংগ্রামের পর নীল আজ খুঁজে পেল তার সত্যিকারের আশ্রয়। তাদের চারপাশের পৃথিবীটা আজ এক পরম পূর্ণতা পেল। নিউ ইয়র্কের আকাশের নিচে এক সময়ের অবহেলিত সেই ছেলেটি আজ শুধু সফল ব্যবসায়ী নয়, বরং একজন জয়ী স্বামীও বটে। ঘৃণা আর অপবাদ হেরে গেল আদিবা আর নীলের অকৃত্রিম ভালোবাসার কাছে। আমাদের আজকের গল্পের মূল ভাব হচ্ছে, নিজ পরিবার কর্তৃক চুরির মিথ্যা অপবাদে বিতাড়িত হয়ে এক যুবকের কঠিন জীবন সংগ্রামের গল্প এটি। আশ্রয়দাতার সহায়তায় বিদেশে গিয়ে কঠোর পরিশ্রমে নিজেকে বিশ্বের অন্যতম শীর্ষ ব্যবসায়ী হিসেবে প্রতিষ্ঠিত করা, নিজের পরিচয় গোপন করে ছদ্মবেশে শ্বশুর বাড়িতে থেকে মানুষের প্রকৃত মানসিকতা ও ভালোবাসা যাচাই করা, আভিজাত্যের অহংকারের চেয়ে মানুষের সততা ও অকৃত্রিম ভালোবাসার জয়গান এখানে ফুটে উঠেছে। সব বাধা আর ষড়যন্ত্র পেরিয়ে সত্যের উন্মোচন এবং যোগ্য সম্মানের সাথে ভালোবাসার মানুষকে আপন করে নেওয়া। তার সাথে গল্পটা আমাদের কিছু বিষয়ে শিক্ষা দেয়। বাইরের চাকচিক্য বা অর্থ সম্পদ দেখে মানুষকে বিচার করা উচিত নয়, কারণ মানুষের প্রকৃত পরিচয় তার চরিত্রে। ধৈর্য এবং কঠোর পরিশ্রম থাকলে চরম প্রতিকূলতা কাটিয়ে সফলতার শিখরে পৌঁছানো সম্ভব। অন্যায়ভাবে কাউকে অপদস্থ করলে সময়ের বিবর্তনে সেই অপমানের বোঝা নিজের উপরেই ফিরে আসে। তো আশা করছি আপনাদের গল্পটা ভালো লেগেছে। গল্পটা ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু আমাদের ভিডিওটাতে লাইক করবেন, আপনাদের মূল্যবান মতামত আমাদের সাথে শেয়ার করবেন এবং আপনাদের বন্ধুদের মাঝে এই সুন্দর গল্পটি শেয়ার করতেও ভুলবেন না। এবং আমাদের চ্যানেলে যদি নতুন সদস্য হয়ে থাকেন বা হতে চান, তাহলে অবশ্যই চ্যানেলের সাবস্ক্রাইব বাটনটিও প্রেস করে দেবেন। দেখার জন্য কোনো নতুন গল্পে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।